আজকের কাহিনী কেনেথ অ্যান্ডারসনের লেখা এলাগিরির নরখাদক। এ কাহিনী আমি শোনাব তারই জবানিতে। দুপুরবেলা মাথার উপর গ্রীষ্মের সূর্যটা জ্বলছে, যেন জ্বলছে আগুনের গোলা। জঙ্গলটা নিস্তব্ধ, আকাশ থেকে ঝরে পড়া আগুনে যেন ঝলসাচ্ছে। রকমারি পাখি এবং বানরের দল সারা সকাল চিৎকার চেঁচামেচি করে এই গরম বাতাস থেকে কোনো রকমে আত্মরক্ষা করে ঘুমোচ্ছে। জঙ্গলের গাছগুলোর তলায় ছায়ায় সেই জ্বলন্ত সূর্যের তাপ থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়, কিন্তু সেই ছায়াতে শীতলতা নেই। রোদের তাপে সেই ছায়াও যেন উত্তপ্ত। জঙ্গলের মাটিতে ঝরে পড়া পাতাগুলো স্তব্ধ এই আবহাওয়াতে এতটুকু নড়ছে না। জঙ্গলে সেই কবরের নিস্তব্ধতার মাঝে মাঝে গরু মোষের গলায় ঝলসানো গম্ভীর ঘণ্টার ধ্বনিতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। দুটো কারণে গ্রামের লোকেরা গৃহপালিত গরু মোষের গলায় ঘণ্টা ঝুলিয়ে দেয়। প্রথমত, চড়াতে গিয়ে প্রায় গরু মোষগুলো ঘাস খেতে খেতে ঝোপের আড়াল হয়ে যায়। তখন সেই ঘণ্টার ধ্বনি ওদের গরু মোষগুলোকে খুঁজে বার করতে সাহায্য করে। দ্বিতীয়ত, মাংসাশী জানোয়ারগুলোর হাত থেকে রক্ষা পেতে, কারণ বাঘ আর চিতা চরিত্রগতভাবে ভয়ানক ভীতু। শিকারের গলায় ঝোলানো অদ্ভুত বস্তুটা থেকে বিচিত্র শব্দে ভয় পেয়ে আক্রমণ করে না আর। কিন্তু সবসময় এই সত্যটা খাটে না, যেটা নির্ভর করে বাঘ বা চিতার স্বভাবের উপর। বিশেষ করে বাঘ বা চিতা সেই সময় কতটা ক্ষুধার্ত। সেদিন দুপুরের এই ব্যতিক্রম ঘটনাটাই ঘটে যায়। মোটা সোটা বাদামি রঙের অল্প বয়সী একটা বলদ পালের বাইরে গাছের ছায়ায় দাঁড়িয়ে মাঝে মাঝে ঘাস ছিঁড়ে মুখে পুরে জাবর কাটছে আর অলস চোখে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। কোনো কিছুই বলদটাকে চঞ্চল করে তোলে না। বলদটা একটা শান্ত পৃথিবীর সমুদ্রে যেন আপন মনে ডুবে আছে। সমস্ত ঘটনাটাতে জটিলতা কিছুই নেই, বরং শান্ত নিথর পরিবেশ। কিন্তু ঘাসের আড়ালে অনেকক্ষণ ধরে সবুজ দুটো চোখ বলদটার ওপর এক নাগাড়ে নজর রেখে চলেছে। চোখ দুটো কিন্তু বিশাল বড় একটা চিতার, একটা বাঘিনীর মাপের। ঘাসভূমিতে বুক ঠেকিয়ে বসে বসে বলদটাকে অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করছে। তবে চিতাটার গায়ের রঙের সঙ্গে শুকনো ঘাসগুলো মিশে যাওয়ায় লুকিয়ে থাকার সুবিধে পেয়েছে। ধীরে ধীরে এবং নিঃশব্দে চিতাটা পেছনের পা দুটো পেটের তলায় টেনে নেয়। শরীরের মাংসপেশিগুলো টান টান হয়। পরের মুহূর্তে আক্রমণের জন্য শরীরের ভারসাম্য ঠিক করে। সুনীল আকাশ থেকে হঠাৎ যেন বজ্রপাতের মতো চিতাটা বলদটাকে আক্রমণ করে। হলদে কালো ছোপ ছোপ একটা রেখা যেন বাতাসে লাফিয়ে উঠে বলদটার উপর আছড়ে পড়ে। বলদটা তখনও বুঝতে পারেনি ব্যাপারটা কি ঘটতে চলেছে। নিষ্ঠুর হলদে থাবা দুটো জাপটে নিয়ে বলদটাকে মাটিতে পেড়ে ফেলে। সেই মুহূর্তে বলদটা চার পায়ের ওপর ভর দিয়ে শরীরের ভারসাম্য বজায় রেখে দলের দিকে ছুটে যেতে চেষ্টা করে। ততক্ষণে চিতার কামড়ে টুটি ছিঁড়ে গেছে। বলদটা চিতার আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাও যেন কমে আসে। মাটিতে আছড়ে পড়ে চার পা দিয়ে আক্রমণকারীকে লাথি মারতে চেষ্টা করে।
চিতাটা কিন্তু ততক্ষণে বলদটার লাথির আঘাতের থেকে বাঁচার জন্য শরীর সরিয়ে নিল, টুটি ছাড়েনি। মৃতপ্রায় বলদটার ছিন্ন গলার নালি দিয়ে গোঙানির মতন একটা শব্দ বের হয়। পা ছোড়ার গতিও ধীরে ধীরে কমে আসে। তারপর বলদের চোখ দুটোয় নামে ভয় কাতর একটা মৃত্যু যন্ত্রণা। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় বলদটার। এইভাবে রাখাল নাথান ওর সবচেয়ে ভালো বলদটাকে হারায়। দলের অন্য গরুগুলো কিছুটা তফাতে ছিল। চিতার আক্রমণে মরণোন্মুখ বলদটার কাতর আর্তনাদে সচকিত হয়ে জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছোটে। ফরেস্ট লাইন পার হয়ে কয়েক মাইল দূরের গ্রামে এসে থামে। কিন্তু নাথানের দুর্ভাগ্য শুধু একটা বলদেই সীমাবদ্ধ থাকে না। পরের 3 মাসে ওর আরও 4-4টে গরু চিতার শিকার হয়। সেই গ্রামেরই আরও 2 জন রাখালের 2টো করে গরু মারা পড়ে। আর অন্যদিকে চিতাটা তখন সেই অঞ্চলে আরও জাঁকিয়ে বসে। এমন সহজ অনায়াস শিকার এবং শিকারের এত প্রাচুর্য আর পাবে কোথায়? সুতরাং আর কোথাও সরে যাওয়ার চেয়ে চিতাটা এই জঙ্গলের আশেপাশেই আস্তানা গাড়ে। এরপরই আসে বর্ষা। অঝরে বৃষ্টি শুরু হয়। গ্রামের ধারে পাশে জমির ঘাস অতি দ্রুত বেড়ে ওঠে। লাগোয়া কয়েকটা ক্ষেতও সবুজ হয়। সুতরাং গ্রামের রাখালদেরও গরু চড়াতে জঙ্গলে যাওয়ার চাইতে গ্রামের আশেপাশেই গরুর দল চড়াতে শুরু করে। তাতে রাখালের দলও সব সময় দলবদ্ধভাবে সতর্ক থাকতে পারে। ব্যাপারটা কিন্তু চিতাটার না পছন্দ। তবুও পেটের তাগিদে শিকারেরও প্রয়োজন, এবং একবার যখন অনায়াস শিকারে অভ্যস্ত হয়ে গেছে, জঙ্গলে জানোয়ারের পিছু পিছু ছোটাছুটি করে মেহনত তুলতেও রাজি হয় না। আর ইতিমধ্যে চিতাটা আরও সাহসী হয়ে পড়েছে। সুতরাং গ্রামের আশেপাশের চারণভূমিতে ঘুরে বেড়াতে শুরু করে। গ্রামের ধারে কাছের জঙ্গল অনেক পাতলা, বিশেষ করে ক্ষেতগুলোয় তো গাছপালাও নেই, যার জন্য চিতাটার গরুর দলের কাছে এসে শিকার করা অনেক কঠিন হয়ে পড়ে। প্রায় চিতাটাকে গরু বা বলদের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে হামাগুড়ি দিতে দেখে ফেলে রাখালের দল। শুরু করে চিৎকার চেঁচামেচি, বড় বড় পাথরের টুকরো ছড়ে চিতাটাকে লক্ষ্য করে। তারপর হাতের লাঠি উঁচিয়ে চিতাটাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় সেই তল্লাট থেকে। ওদিকে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে ওঠে চিতাটা। তখন চিতাটার সামনে 2টো পথ খোলা থাকে। এক, হয় সহজ শিকার গ্রামের গরুপালের ওপরে লোভ ছেড়ে দিয়ে কষ্ট করে জঙ্গলি জানোয়ার শিকার করে উদরপূর্তি, অথবা সরাসরি রাখালদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। চিতাবাঘটা শেষমেশ হয়তোবা ভেবেচিন্তে দ্বিতীয় পথটাই বেছে নেয়। একদিন সন্ধ্যাবেলা চিতাটা যতখানি পারা যায় আড়াল আবডালে হামাগুড়ি দিয়ে একটা গরুর কাছাকাছি এগোয়। যে 2টো রাখাল গরুটার কাছে এগিয়ে আসতে দেখে, কয়েক মিনিট রাখাল 2টো হতভম্ব হয়ে স্থাণুর মতন দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যে চিতাটা কিন্তু গরুটার ওপর ঝাঁপিয়ে পড়ে টুটি কামড়ে মাটিতে পেড়ে ফেলেছে। রাখাল 2জনের সংবিত ফিরে আসতে ওরা চিতাটার দিকে পাথর ছুঁড়তে থাকে। চিতাটা কিন্তু তখনও মাটিতে পড়ে পা ছোঁড়া গরুটার গলার নলি কামড়ে ধরে আছে। এতটুকু আলগা হয়নি সেই মরণ কামড়।
বেশ কিছু পাথর জানোয়ারটার গায়ে লাগতে চিতাটা গরুটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। গরুটার রক্তে চিতাটার মুখ মাখামাখি লাল, বীভৎস দেখাচ্ছে জানোয়ারটাকে। চোখের দৃষ্টিতে ঘৃণা ঝরছে। সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে রাখাল দুটোর দিকে গর্জন করে তেড়ে আসতেই উভয়ই ছুটে পালায়। এই সময় গ্রামবাসীরা স্থানীয় বনরক্ষক বা ফরেস্টারকে ওদের সাহায্য করতে অনুরোধ করে, নইলে ওদের শিকারীর কাছে যেতে হবে। ফরেস্টারের নাম ছিল রামু। রামু অল্প স্বল্প বন্দুক চালাতে জানত। তাছাড়া .12 বোরের একটা গাদা বন্দুকও ছিল ওর। যদিও সরকারের প্রতিনিধি হিসেবে ওর প্রধান দায়িত্ব ছিল দেখার যাতে কেউ বিনা অনুমতিতে জন্তু জানোয়ার না মারে, কিন্তু ও নিজেই জলের গর্তে কাছে জল খেতে আসা অথবা সল্ট লিকের আশেপাশে লুকিয়ে থেকে চোরাগুপ্তা হরিণ এবং মাঝে মাঝে জংলি শুয়োর শিকার করত। যতখানি সম্ভব ওর অধীনস্থ ফরেস্ট গার্ডেদের লুকিয়ে এই কাজটা করত রামু। আর যখন তা সম্ভব হতো না, তখন শিকার করা জানোয়ারের থেকে পাগুলো বা কিছু পরিমাণের মাংস দিয়ে ওদের শাসাতো, যে রেঞ্জার কিছু জানতে পারলে রামু কিন্তু তৎক্ষণাৎ ওদের চাকরি খেয়ে নেবে। তাই ওরাও রামু শিকার করার ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতো না। রামুর এত সতর্কতা সত্ত্বেও রেঞ্জার কিন্তু জানতো যে রামু চোরাগুপ্তা নিজেই শিকার করে, অর্থাৎ রামু একাধারে রক্ষক এবং ভক্ষক উভয়ই। কিন্তু ওর কাজকর্মের রেকর্ড এত পরিষ্কার যে ধরা অসম্ভব, আর হাতে নাতে ধরতে না পারলে কিছু বলাও যায় না। সরকারি চাকরি তখন সবাইকেই নিয়মকানুন মেনেই চলতে হয়। এতদিন পর্যন্ত রামু ওর গাদা বন্দুকটা দিয়ে বড় কোনো হিংস্র মাংসাশী জানোয়ার অর্থাৎ বাঘ বা চিতা শিকারের ক্ষেত্রে ব্যবহার করেনি। কিন্তু গ্রামবাসীরা যখন চিতা শিকার করার জন্য ওকে ধরে বসে, রামু কিন্তু ব্যাপারটাতে খুব একটা আগ্রহ দেখায় না, বরং এড়িয়ে যেতে চায়। কিন্তু গ্রামবাসীরা অনুরোধের ঝড় বইয়ে দিলে রামু বোঝে যে ওর মান সম্মান রীতিমতো ব্যাপারটার সঙ্গে জড়িয়ে গেছে। তাই ব্যস্ত বলে বর্তমানে এই চিতা শিকার করা সম্ভব নয়, বা যথেষ্ট পরিমাণে কার্তুজ নেই বলে ব্যাপারটাকে টেনে নিয়ে বেশি দেরিও করা যাবে না। সুতরাং একদিন সকালে রামু গ্রামে এসে হাজির হয়, সঙ্গে ওর গর্বের গাদা বন্দুক। ওকে গ্রামে আসতে দেখে গ্রামবাসীরা সাদরে অভ্যর্থনা জানায়, আর রামুও গ্রামবাসীদের এই দুর্বলতার সুযোগ পুরোপুরি গ্রহণ করে। একটু স্থিত হয়ে বসলে ওরা রামুকে বিরাট ভোজ দেয়। ভোজের শেষে আসে কফি। ঢেকুর তুলে ঘণ্টাখানে ঘুমিয়ে নিতে চায় রামু, কারণ এটা তো আর হরিণ বা জংলি শুয়োর নয়, রীতিমতো চিতা শিকারের মতো গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই ঘণ্টাখানেক দিবানিদ্রা দেওয়াটা প্রয়োজন। বেশ কয়েক ঘন্টা ঘুমের পর রামু ঘুম ভেঙে জেগে ওঠে। তখন দুপুর পেরিয়ে গেছে। মোড়লকে বলে টোপ বাঁধার জন্য একটা ছাগল দিতে। সঙ্গে সঙ্গে ওকে একটা নধরকান্তি ছাগলের যোগান দেওয়া হয়। এইবার রামুর সঙ্গে 5-6 জন গ্রামের অধিবাসী এবং টোপ হিসেবে ছাগলটাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের এই অঞ্চলের বনবিভাগের অধিকর্তা হওয়ার দরুন রামু তল্লাটটাকে খুব ভালোভাবেই জানত। তাই মনে মনে ইতিমধ্যে স্থির করে ফেলে যে কোন গাছে মাচান বাঁধবে। যেখানে গ্রামের রাস্তা আর ফরেস্ট লাইন মিশেছে, ঠিক সেইখানেই একটা বিশাল বট গাছ। গাছটার কাছাকাছি জলের একটা নালা ফরেস্ট লাইন পেরিয়ে গেছে। চিতাটা নাকি এই নালা, ফরেস্ট লাইন আর গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের দিকে আসার রাস্তাটায় প্রায়ই ঘুরে বেড়ায়।
সেই জন্য এই জায়গাগুলিতে চিতাটা থাবার চিহ্নও দেখা যায়। তাই রামুর মাচান বাঁধার জায়গা নির্বাচনের প্রশংসাই করতে হয়। চিতাটা যদি নালা বা ফায়ার লাইন ধরে আসে, টোপ হিসেবে বেঁধে রাখা ছাগলটা সহজেই নজরে পড়বে। কিন্তু বটগাছের মাচানটা জানোয়ারটার নজরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অবশ্য রামু মাচান থেকে নালা এবং ফরেস্ট লাইন ছাড়াও গ্রামের রাস্তার বেশ কিছুটা অংশ দেখতে পাবে। যাই হোক, রামু ওর সঙ্গী লোকজনদের মাটি থেকে প্রায় 20 ফুট উঁচুতে মাচানটা বাঁধতে বলে। মাচান বাঁধা হলে গাছের পাতা দিয়ে মাচানটাকে আড়াল করে দেয়, যাতে কিছুতেই চিতার নজরে মাচানটা না পড়ে। এই কাজে রামু যে অত্যন্ত দক্ষ তাতে কোনো সন্দেহ নেই। চোরাগুপ্তা শিকারের সময় রামু অনেকবার এই ধরনের লুকোনো মাচান তৈরি করেছে। মাচান বাঁধা শেষ করতে করতে বিকেল 4টে বেজে যায়। রামু মাচানের ওপর উঠে বসলে গ্রামবাসীরা ছাগলটাকে লম্বা দড়ি দিয়ে মাঠের একটা খোঁটা পুঁতে বেঁধে দেয়। গ্রামবাসীরা যে রাস্তাটা গ্রাম থেকে জঙ্গলের দিকে এসেছে সেই রাস্তাটা ধরে ফিরে যায়। ছাগলটা একলা দড়ি বাঁধা অবস্থায় গ্রামের সেই রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর গলা ছেড়ে ডাকতে শুরু করে দেয়। ব্যাপারটাকে যাকে বলে একেবারে নিখুঁত। দূর থেকে চিতাটা ছাগলের ডাক শুনতে পেয়ে সন্ধে 6টা নাগাদ ছাগলটার উপর ঝাঁপিয়ে পড়ে। তখনও কিন্তু অরণ্য ডুব, অন্ধকার নামেনি। চারিদিকে হালকা একটা আলোর রেশ রয়ে গেছে। রামু ওর বন্দুকে একটা এলজি কার্তুজ ভরে নেয়। চিতাটা ইতিমধ্যে ছাগলটাকে মাটিতে পেড়ে ফেলে টুটি কামড়ে ধরেছে। উঁচু গলায় কাশির একটা শব্দ হতেই চিতাটা ছাগলের টুটি ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু রামু ততক্ষণে গুলি ছুঁড়ে দিয়েছে। ছাগলটা তখন মরণমুখ, দম বন্ধ হয়ে আসছে যেন ওর। তার উপর টুটি ছিঁড়ে গলগল করে রক্ত পড়ছে ওর। রামুর গুলি ছাগলটার কান দিয়ে ঢুকে মস্তিষ্কে আঘাত করে। রামু কিছুক্ষণ অপেক্ষা করার পর বটগাছ থেকে নেমে পড়ে। দ্রুত হেঁটে গ্রামে এসে হাজির হয়। অপেক্ষামান গ্রামবাসীদের বলে যে ও চিতাটাকে গুলিবিদ্ধ করেছে। পরের দিন সকালবেলা নিশ্চিত মৃত চিতাটাকে ওরা দেখতে পাবে। সকাল হলে গ্রামের অনেক লোক জড়ো হয়। রামু নেতা হিসেবে গ্রামের যে রাস্তাটা জঙ্গলের দিকে গেছে সেই রাস্তা ধরে বটগাছের তলায় আসে। দেখে ছাগলটার প্রায় সবটাই রাতে হায়না খেয়ে গেছে। রামু এবার লোকগুলোকে বলে গুলি ছোড়ার পর চিতাটা ঠিক কোন দিকে লাফ দিয়ে ছুটেছিল। দল শুদ্ধ এবার সেদিকে চিতাটার খোঁজ আরম্ভ করে। অল্প কিছুক্ষণ পরেই ওরা দেখতে পায় ঝোপ ঝাড় আর ল্যান্টানা গাছের পাতায় রক্তের দাগ। অর্থাৎ রামুর গুলি তাহলে নির্ঘাত চিতাটাকে আহত করেছে। কিন্তু আহত বা মৃত কোনো অবস্থাতেই ওরা চিতাটাকে খুঁজে পায় না। প্রায় মাইলখানেক ঝোপঝাড়ের মধ্যে রক্তের দাগ ধরে ওরা খোঁজাখুঁজি করে, তারপর আর রক্তের দাগ দেখতে পায় না। পরের 2 মাস আর কোনো ছাগল বা গরুর ওপর আক্রমণের ঘটনা ঘটে না। রামু সহ গ্রামবাসীর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিশ্চয়ই চিতাটা গুলি খেয়ে কোনো দূরের ঝোপের জঙ্গলে আড়ালে পড়ে মারা গেছে। একদিন সন্ধেবেলা বছর 16 বয়সের একটা ছেলে একলা সেই ফরেস্ট লাইন থেকে গ্রামে ফিরছিল। নিঃসঙ্গ ছেলেটা আপন মনে পথে হাঁটতে হাঁটতে গ্রামের যে রাস্তাটা জঙ্গলের দিকে গেছে সেই বাঁকে এসে দেখে একটা চিতা গজ 20 দূরে গুড়ি মেরে বসে আছে। চিতাটাকে দেখে ছেলেটা দাঁড়িয়ে পড়ে। ভাবে সাধারণ চিতা, একটু পরেই ঝোপঝাড়ে পালিয়ে যাবে।
কিন্তু এই চিতাটা তা করে না। পরিবর্তে ওর অবস্থান পরিবর্তন করে পেটটা মাটিতে ঠেকিয়ে নিচু গলায় ক্রুদ্ধ গর্জন করতে থাকে। ছেলেটা ঘুরে দাঁড়িয়ে যে রাস্তা ধরে আসছিল আবার সেই দিকে দৌড় লাগায়, কিন্তু চিতাটা ওর পিছু ছাড়ে না। ভাগ্যবশত চিতাটা যেখানে ছেলেটাকে ধরে ফেলে ফরেস্ট লাইনের ওপর এক টুকরো পচা কাঠ সেখানে পড়েছিল। চিতাটা পেছন দিক থেকে ছেলেটার ঘাড়ে ঝাঁপিয়ে পড়লে ছেলেটা জানোয়ারের ওজনে টাল সামলাতে না পেরে মাটিতে ছিটকে পড়ে যায়। তৎক্ষণাৎ ছেলেটার নজরে পড়ে পচা কাঠের টুকরোটা। আতঙ্ক আর মৃত্যু ভয় তখন ওর হাতের শক্তি আর উপস্থিত বুদ্ধি খুলে দিয়েছে। গড়িয়ে একটু পাশে সরে গিয়ে পচা কাঠটা তুলে সে চিতাটার মুখে গুজে দেয়। এতেই চিতার কামড়টা আলগা হয়ে আসে। ততক্ষণে কিন্তু চিতাটা থাবার আঁচড়ে ছেলেটার হাত দুটো আর উরুদেশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ছেলেটা দাঁড়িয়ে উঠেই হাতের কাঠটা দিয়ে চিতাটাকে মারতে শুরু করে। পুরো ব্যাপারটায় চিতা তখন হতভম্ব। শিকারকে এইরকমভাবে ঘুরে দাঁড়াতে দেখে চিতাটা লাফ দিয়ে ঝোপের আড়ালে পালিয়ে যায়। যে পচা কাঠের টুকরোটা ওর প্রাণ বাঁচিয়েছে তখনও ছেলেটার হাতে সেই কাঠের টুকরোটা ধরা। বুক, পিঠ, হাত, পা দিয়ে রক্তের ধারা বয়ে চলেছে। সেই অবস্থাতে ছেলেটা গ্রামের দিকে যত জোরে সম্ভব দৌড়ায়। চিতাটার মানুষকে আক্রমণ করার এটাই সর্বপ্রথম ঘটনা। 3 সপ্তাহ পরে আবার একটা ঘটনা ঘটে, কিন্তু এবার চিতাটা মানুষের স্বভাব চরিত্র বুঝে ফেলেছে। সুতরাং শিকার ছেড়ে দিয়ে আর ঝোপের আড়ালে পালায় না। সেদিনের ঘটনাটা হলো, গ্রামের এক রাখাল ছেলে জঙ্গল থেকে ছাগল চড়িয়ে গ্রামের দিকে ফিরছিল। তখন জঙ্গলে সন্ধ্যা না নামলেও গাছপালায় অন্ধকারের স্তূপ জমতে শুরু করেছে। যাই হোক, চিতাটা ঝাঁপিয়ে পড়ে পালের পেছন দিকের একটা ছাগলের টুটি কামড়ে মাটিতে পেড়ে ফেলে। রাখাল ছেলেটা অত্যন্ত গরিব। ধন সম্পত্তি বলতে পৃথিবীর যা কিছু বোঝায় ওর তা হলো কটা ছাগল মাত্র। সুতরাং ছাগলটাকে বাঁচাতে ও চিতাটাকে লক্ষ্য করে উঁচু গলায় চিৎকার করতে করতে হাতের লাঠিটা উঁচিয়ে এগিয়ে যায়। কাজটা সন্দেহ নেই চরম বোকামি। বিশেষ করে রাখাল যখন জানতো সেই তল্লাটে নিয়মিত একটা চিতা ঘুরে বেড়াচ্ছে যেটা মানুষ খেকো। মাত্র কদিন আগে আরও একটা রাখালকে আক্রমণ করে তাকে ক্ষতবিক্ষত করে ছেড়েছে। আর এই বোকামির জন্যই রাখাল ছেলেটাকে প্রাণ দিতে হলো। চিতা ততক্ষণে ছাগলটাকে ছেড়ে দিয়ে রাখালের ওপর ঝাঁপিয়ে পড়ে টুটি কামড়ে ছেলেটাকে মাটিতে পেড়ে ফেলে। যতক্ষণ ছেলেটা হাত পা ছোঁড়ে চিতা মরণ কামড় ততক্ষণ আলগা করে না। এদিকে ছাগলের পাল আতঙ্কে তখন এক ছুটে গ্রামে গিয়ে হাজির হয়। সঙ্গে রাখাল ছেলেটাকে দেখতে না পেয়ে গ্রামের লোক কিছুটা অবাক হয়ে গেল। ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামায় না। ব্যাপারটা হলো, রাখাল ছেলেটার এই সংসারে কোনো আত্মীয়স্বজন ছিল না, একা ছিল। সুতরাং সন্ধ্যায় অন্ধকার না নামা পর্যন্ত কেউই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না। সন্ধ্যার ঘণ্টাখানেক পরেও রাখাল ছেলেটা না ফেরায় এবার ওদের খেয়াল হয় ব্যাপারটা নিশ্চয়ই ছেলেটার কিছু একটা ঘটেছে। তবে খোঁজ খবর নেওয়ার পক্ষে তখন অনেকটা দেরি হয়ে গেছে, কারণ জঙ্গলে তখন ঘোর অন্ধকার নেমে গেছে। পরের দিন সকালে 30 গ্রামবাসী এক জায়গায় লাঠি, ছুরি ইত্যাদি হাতের কাছে যা পাওয়া যায় নিয়ে জড়ো হয়। তারপর পরামর্শ করে বেরোয় রাখাল ছেলেটার খোঁজ করতে।
গ্রাম থেকে যে রাস্তাটা জঙ্গলের দিকে চলে গেছে সেই রাস্তা ধরে জঙ্গলের দিকে এগোয়। কিছুটা এগোতেই ছাগলের পালের গ্রামের ফিরে আসার সময় খুরের স্পষ্ট দাগ দেখতে পায়। আরও একটু এগিয়ে গিয়ে দেখে সেই জায়গাটা যেখানে চিতাটা আক্রমণ করেছে। ধুলোতে চিতার থাবার দাগ স্পষ্ট ফুটে উঠেছে, আর যেখান থেকে রাখাল ছেলেটাকে টেনে নিয়ে গেছে তার দাগও রয়েছে। মাটির উপর ছেলেটার গলার কয়েক ফোঁটা রক্তের ছিটে, কিন্তু সূর্যের তাপে উত্তপ্ত মাটি রক্ত শুষে নেওয়ায় রক্তের চিহ্নগুলো ইতিমধ্যে অনেক অস্পষ্ট হয়ে গেছে। তাই থাবার চিহ্ন স্পষ্ট নজরে এলেও রক্তের দাগ অনেক চেষ্টা করে খুঁজে পেতে হয় ওদের। যে রাস্তাটা দিয়ে রাখালটা ওর ছাগলের পাল তাড়িয়ে নিয়ে গ্রামে ফিরছিল, সেই রাস্তা থেকে চিতাটা ছেলেটাকে তুলে নিয়ে জঙ্গলে ঢুকেছে। তবে খুব বেশি দূরে যায়নি। যেখানে মেরেছে সেখান থেকে 100 গজ দূরে নিয়ে গেছে। গ্রামবাসীরা থাবার চিহ্ন ধরে সহজেই খুঁজে পায় মৃতদেহটাকে। বুক এবং উরু থেকে কিছুটা মাংস খেয়েছে। এই ঘটনার পরেই মানুষ খেগো হিসেবে এলাগিরির চিতাটার কুখ্যাতি চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এলাগিরির পাহাড়গুলো অনেকটা বাঁকা চাঁদের মতন। সাদার্ন রেলওয়ের জালারপেট জাংশনের পূবে এলাগিরির যে অংশটার মুখ খোলা সেটা জাংশন থেকে বেশ দূরে, কিন্তু শেষ শৃঙ্গটা হঠাৎ যেন সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিট উচ্চতায় উঠে গেছে। তবে যে রাস্তাটা পাহাড়ের ওপরে উঠেছে সেটা ভয়ানক আঁকাবাঁকা। পাথরের বড় বড় চাঁইয়ের উপর পা রেখে রেখে টিলাটার মাথায় উঠতে হয়। অনেক বছর আগে 1941 সাল নাগাদ এই টিলাটা শিরডাঁড়ার ওপর ছোট্ট কয়েক একর একটা খামার কিনেছিলাম। শহর ব্যাঙ্গালোর থেকে খামারটা প্রায় 95 মাইল দূরে। ইচ্ছা ছিল সপ্তাহ শেষে ছুটির দিনগুলো এই খামারেই কাটাবো, কিন্তু কিছুটা আলসেমি এবং অন্যান্য কাজের দরুন নিয়মিত খামারে আর যাওয়া হয়ে ওঠে না, যার ফলে জায়গাটা শীঘ্র অতি বাড়বাড়ন্ত ল্যান্টানার ঝোপে ভর্তি হয়ে যায়। খামারের জমির ল্যান্টানার ঝোপ পরিষ্কার করার জন্য দিন 3 ওখানে গিয়ে থাকবো বলে মনস্থ করি, এবং যেদিন ওখানে যাই তার মাত্র কদিন আগে চিতা রাখাল ছেলেটাকে মেরেছে। খবরটা কিন্তু কোনো কাগজে বা কোথাও প্রকাশিত হয়নি। খামারে যেসব কুলিকে ল্যান্টানার ঝোপ পরিষ্কার করতে লাগিয়েছিলাম তারাই খবরটা আমাকে বলে। ওরা আরও জানায় গ্রামের আশেপাশে চিতাটা ঘুরে বেড়াচ্ছে, কারণ আগের দিন ওরা চিতাটা থাবার ছাপ দেখতে পেয়েছে। খবরটাতে আমার কৌতূহল জেগে ওঠে। ভাবি জানোয়ারটা শিকার করার চেষ্টা করলে মন্দ হয় না, কিন্তু রাইফেল তো সঙ্গে আনিনি। এনেছি 12 বোরের শটগান, কারণ এলাগিরির জঙ্গলে প্রচুর সংখ্যায় বনমুরগি পাওয়া যায়। তাই গত কয়েকবার যখন এখানে এসেছি প্রত্যেকবার বেশ কয়েকটা বনমুরগি খাবার টেবিলের জন্য সঙ্গে নিয়ে গেছি। তবে আপৎকালীন প্রয়োজনের জন্য এলজি কার্তুজ সঙ্গে এনেছি 2টো, আর বাকি 6টা ছড়রা বন মুরগি বানার জন্য। সুতরাং চিতাটাকে শিকার করতে হলে মাত্র একটা এলজি শটেই ওটাকে মাটিতে পেড়ে ফেলতে হবে। দুপুরবেলায় খামারের জমিতে ল্যান্টানা ঝোপ পরিষ্কারের কাজ বন্ধ রেখে কুলিগুলোর সঙ্গে চিতাটার খোঁজে বের হই। কিন্তু ব্যাপারটা ঘটে আমার আশার অতিরিক্ত। জঙ্গলটা শেষ হয়েছে গিয়ে সংকীর্ণ এক ফেলা ল্যান্টানার ঝোপঝাড়ে ভর্তি জমিতে। তারপরেই কয়েকটা ক্ষেত।
সেই ক্ষেতগুলো হলো নিকটবর্তী একটি গ্রামের সীমানা। একেবারে গ্রাম লাগোয়া ক্ষেতে চিতাটা থাবার চিহ্ন দেখতে পাই, টাটকা। আগের দিন রাত্রে নিশ্চয়ই চিতাটা গ্রাম ছোঁয়া ক্ষেতের চারপাশে ঘুরেছে। থাবার ছাপ থেকে বোঝা যায় বেশ বড় মাপের পুরুষ চিতা এটি। গ্রামের মোড়লকে চিনতাম না, তাই গ্রামে গিয়ে মোড়লের সঙ্গে দেখা করে সবিস্তারে আমার পরিচয় দিই। গ্রামে আমার আসার কারণটাও খুলে বলি। মোড়ল সব শুনে যার পর নাই খুশি হয় এবং চিতাটাকে মারার ব্যাপারে সব রকম সাহায্য করবে বলে জানায়। এরপর চিতাটাকে কিভাবে মারা যায় এই আলোচনাতে আমরা বসি। প্রথমেই যেটা আমার দরকার তা হলো একটা ছাগল, টোপ হিসেবে বাঁধার জন্য। এখানেই কিন্তু মোড়লের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন, কারণ সারা গ্রাম ঢুঁড়েও একটা ছাগল মেলে না। অনেক কষ্টে বাকি বেলা খুঁজে পাশের ছোট্ট গ্রাম থেকে মোড়ল কোনো রকমে একটা ছাগলের বাচ্চা জোগাড় করে। তবে ছাগলটা বাঁচলে পরে যে গলা ফাটিয়ে ডাকবে তাতে সন্দেহ নেই। যাই হোক, মোড়ল আর সেই গ্রামের 4 জন আমার সঙ্গী হয়। একজন ছাগলটাকে নিয়ে আগে আগে হাঁটে, পরে 3 জন হাতে কুড়াল। মাচান তৈরির জন্য গাছের ডাল কাটার প্রয়োজন। প্রথমে যে জায়গায় রাখাল ছেলেটাকে চিতাটা আক্রমণ করেছিল সেই জায়গায় যায়। তারপরে যেখানে ছেলেটার দেহবশিষ্ট পাওয়া যায় সেই জায়গাটা দেখায়। ছোট ছোট মাদ্রাজি কাটা বা স্থানীয় ভাষায় কারকাপুলির ঘন ঝোপে ভর্তি জায়গাটা। সুতরাং সমতল মাটিতে বসার প্রশ্নই আসে না, কারণ কাটা ঝোপগুলো এত নিবিড় সন্নিবিষ্ট যে কয়েক গজ দূরের কোনো জানোয়ার দেখা অসম্ভব। তাই বাধ্য হয়ে আমরা যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তার দিকে প্রায় সিকি মাইল জঙ্গলের দিকে এগিয়ে যাই। সেখানে বেশ বড় ঝাঁকড়া একটা কাঁঠাল গাছ দেখতে পাই। প্রচুর পুরু এবং মোটা পাতায় ভর্তি গাছটার আগাপাস্তলা। মাচান করার পক্ষে গাছটা আদর্শই বলা চলে। মাটি থেকে 8 ফিট উঁচুতে গাছটার মূল কাণ্ড থেকে একটা ডাল বেরিয়েছে। তৃতীয় ডালটা প্রায় 15 ফিট উঁচুতে মাটি থেকে। ঠিক রাস্তার ওপর এসে ডাল দুটো 2 ভাগে ভাগ হয়ে গেছে। যেখানে ডালটা 2 ভাগে বিভক্ত হয়েছে সেইখানেই আমার লোকজনদের মাচানটা বাঁধতে বলি। পাশের গাছ থেকে কয়েকটা ডালপালা কেটে এনে ওরা মাচান তৈরি করে। যেখানে বলেছিলাম ঠিক সেই জায়গায়। মাচানটা 4 ফিট লম্বা এবং 3 ফিট চওড়া। বসার পক্ষে যথেষ্ট পরিসর মাচানটাতে রয়েছে। শেষে নিচে যে ছোট ছোট পাতা সমেত ডালপালাগুলো ছেঁটেছিল সেই পাতা ভর্তি ডালপালা মাচানটা চারপাশে গুজে গুজে মাচানটাকে চমৎকারভাবে নজরের আড়াল করা হয়। মাচানে বসার পাটাতনটাকে ওপর এবং নিচে পাতা দিয়ে এমনভাবে ঢেকে দেওয়া হয় যাতে চিতাটা যে কোনো দিক দিয়ে আসুক না কেন কোনো রকম মনে সন্দেহ যেন না হয়। এমনকি গাছের নিচে এসে দাঁড়ালেও বুঝতে পারবে না যে গাছের কিছু পরিবর্তন করা হয়েছে বা কেউ বসে আছে। অর্থাৎ শিকারীর উপস্থিতিকে সম্পূর্ণভাবে আড়াল করা হয়। একজন লোককে বলি 1 টুকরো গাছের ডাল পাতা টাতা ছুলে নিয়ে আসতে। লোকটা ডাল নিয়ে এলে ডালটা একটা মুখ ছুঁচলো করে গাছটা থেকে প্রায় 20 ফিট দূরে শক্ত করে মাটিতে একটা পাথর দিয়ে ঠুকে ঠুকে ঢুকিয়ে দিই, ছাগলটার খোঁটা হিসেবে। দূরত্ব ঠিক করার সময় মনে রাখি আমাকে শর্ট গান ব্যবহার করতে হবে, রাইফেল নয়। সব কিছু প্রস্তুত হলে পরে আমি গাছ বেয়ে মাচানে উঠি এবং ঘন পাতাগুলো এমনভাবে ফাঁক করি যাতে খোঁটায় বাঁধা ছাগলটা আর তার পাশের কিছুটা জমি আমার স্পষ্ট নজরে আসে।
সব কাজ শেষ করতে সন্ধ্যা 5টা বেজে যায়। সন্ধ্যার অন্ধকার জঙ্গলে তখনও না নামলেও তোড়জোড় শুরু হয়ে গেছে। আগেই বলেছি যে আমি এলাগিরিতে এসেছিলাম বাঘ-টাঘ শিকারের উদ্দেশ্য নিয়ে নয়, তাই রাইফেলের ব্যারেলে আটকানোর জন্য ইলেকট্রিক টর্চও আনিনি সঙ্গে। শুধু 2 ব্যাটারির একটা টর্চ নিয়ে এসেছিলাম ক্যাম্পের ভেতর কাজ করার জন্য। এই টর্চের আলো যেমন উজ্জ্বল নয়, তেমনি পরেও ছড়িয়ে ছিটিয়ে। যে কাজ হাতে নিয়েছি বর্তমানে তার পক্ষে একেবারেই অনুপযুক্ত। আর কোনো বন্দোবস্ত না থাকায় বাঁ হাত দিয়ে বন্দুকের ব্যারেলের সঙ্গে টর্চটা আমাকে ধরে রাখতে হবে। চিতাটাকে মারার সম্ভাবনাও খুব কম, কারণ বর্তমানে কৃষ্ণপক্ষ চলছে। সুতরাং কান আর অনুভূতি, এই 2 ইন্দ্রিয় ওপর নির্ভর করতে হবে চিতাটা কোথায় উপস্থিত তা জানতে। অবশ্য যদি চিতাটা আদৌ ছাগলটার কাছে আসে বা টোপটাকে মারে। সব বিপরীত কারণগুলোকে স্মরণ করে মাথায় উঠি এবং যতখানি সম্ভব আয়েসে বসি। তারপর লোকগুলোকে ডেকে ছাগলটাকে খোঁটায় বেঁধে রেখে জোরে জোরে কথা বলতে বলতে গ্রামে ফিরে যেতে বলি। আমার কথা মতো লোকগুলো খোঁটায় ছাগলটাকে লম্বা দড়ি দিয়ে বেঁধে উঁচু গলায় কথা বলতে বলতে গ্রামে ফিরে যায়। ছাগলটা তৎক্ষণাৎ দড়ি টানাটানি করে খোঁটাটাকে উপড়ে ফেলার চেষ্টা করে। না পেরে এত জোরে জোরে চিৎকার করে যে মাচানে বসে বসে মোড়লটাকে ধন্যবাদ দিই টোপ হিসেবে সঠিক ছাগল বাঁচার জন্য। আমি নিশ্চিত যে মাইল খানেকের মধ্যে চিতাটা থাকলে ছাগলের ডাকে প্রলুব্ধ হয়ে চলে আসবে টোপের কাছে। কিন্তু আমার আশা মতো জানোয়ারটা টোপের কাছে আসে না। ছাগলটা প্রাণ ভয় এতক্ষণ এত জোরে জোরে চিৎকার করেছে যে সূর্য অস্ত হয়ে যাওয়ার তোড়জোড় শুরু হতেই ছাগলটার গলা ধরে গিয়ে ভাঙা ভাঙা স্বর বের হয়। আলো তখন দ্রুত কমে আসছে, সামনে সারাটা রাত পড়ে। ছাগলটা ইতিমধ্যেই 4 পা ভাঁজ করে মাটিতে শুয়ে পড়ে। বুঝতে পারি চিতার এইবার টোপ অর্থাৎ ছাগলের সন্ধান পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি এদিক দিয়ে যেতে যেতে জানোয়ারটা ঘুমন্ত টোপের ওপর হুমড়ি খেয়ে পড়ে তাহলে একটা সম্ভাবনা রয়েছে। তবুও রাত 9টা পর্যন্ত মাচানে বসে থাকার জন্য মনস্থির করি। দেখি না আমার ভাগ্যটাকে। পরের 2.5 ঘন্টা অন্যান্য শিকারীর মতো জঙ্গলে কাটে। পাখিদের ডাক অনেক আগেই কমে গেছে। এরপরে বলার মতন আর কিছু ঘটেনি। 9:15 নাগাদ মাচান থেকে নেমে আসার কথা ভাবি, কারণ টোপ তো চুপ মেরে গেছে। সুতরাং চিতাটার আসার সম্ভাবনা ক্ষীণ, নেই বললেই চলে। খোঁটায় বাঁধা ছাগলটাকে লক্ষ্য করে টর্চের আলো ফেলি, কিন্তু আলো ছাগলটা পর্যন্ত পৌঁছায় না। তবে মনে হয় কিছু আবছা নীল রঙের কোনো জানোয়ার হামাগুড়ি দিচ্ছে। তাহলে কি চিতাটা টোপকে আক্রমণ করেছে, যা আমি ঠিক দেখতে পাচ্ছি না? কিন্তু পরক্ষণেই এটা আমার দৃষ্টিভ্রম বলে মনে হয়। আদৌ চিতাটা আসেনি। যাই হোক, গাছ থেকে নেমে খোঁটায় বাঁধা ছাগলটাকে খুলে নিয়ে গ্রামে ফিরে আসি। মাচানের জন্য গাছের ডালপালা যারা ছেঁটেছিল তাদের একজনের হাতে ছাগলটাকে দিই ওটাকে দানা পানি দিতে বলে, যাতে সকালবেলা আবার টোপ হিসেবে ব্যবহার করার জন্য আমি ছাগলটাকে পাই। পরের দিন ভোরবেলা আবার সেই গ্রামে গিয়ে হাজির হই, যেখানে আগের দিন রাত্রে ছাগলটাকে রেখে এসেছিলাম। ছাগলটাকে আনতে গিয়ে চিতাটা সম্পর্কে যত বেশি পারা যায় সংবাদ সংগ্রহ করি। তবে শুরুতে যা বলেছি তার চেয়ে বেশি খবরাখবর কেউ দিতে পারে না। কেউই বলতে পারে না চিতাটা ঠিক কোথা থেকে এসেছে, অথবা এটির আস্তানাই বা কোন অঞ্চলে।
আমার খামারের জমির ল্যান্টানার ঝোপঝাড় পরিষ্কার করতে তখনও দিন তিনেক সময় দরকার। এই 3 দিন বিভিন্ন জায়গায় ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে মাঝরাত্রে কয়েক ঘন্টা আগে পর্যন্ত মাচায় বসে থেকেছি। কিন্তু হতাশী নিষ্ফলা কেটেছে আমার এই মাচাতে বসে থাকার প্রহরগুলো। দেখা তো দূরের কথা, চিতাটার ধারে পাশে চলাফেরার কোনো শব্দও শুনিনি। প্রত্যেক দিন সকালে মাচানের চারপাশে ফরেস্ট লাইনস এবং যতগুলো শুকনো নদীর খাদ আছে সব ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু যে চিতাটাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি সেটা থাবার কোনো চিহ্নও দেখতে পাইনি। চতুর্থ দিন সকালবেলা আমি শহর ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করি, কিন্তু ব্যাঙ্গালোর রওনা হওয়ার আগে গ্রামের মোড়লের সঙ্গে দেখা করে আমার পুরো নাম, ঠিকানা এবং কিছু টাকা দিয়ে আসি, যাতে চিতাটার সংবাদ পেলে কোনো রানারকে জালারপেট রেলওয়ে জাংশনে পাঠিয়ে আমাকে একটা টেলিগ্রাম করে দেয়। এই ঘটনার পর মাস পেরিয়ে গেছে, কিন্তু কোনো টেলিগ্রাম আসে না। সেই কারণে আমিও ভেবে নিয়েছি যে চিতাবাঘটা চরিত্রগতভাবে মানুষখেকো নয়। তাই ইতিমধ্যে এলাগিরির চষা ক্ষেত পেরিয়ে জাভেদি হিলসের সুগভীর অরণ্যে চলে গেছি। জাভেদি হিলস রেঞ্জ বিশাল বিস্তৃত, দক্ষিণ পূর্বে তিরুভানামালাইকে ছুঁয়েছে। সপ্তাহ 7 বাদে যখন টেলিগ্রাম পাই, পুরো ব্যাপারটাকেই তখন আমি প্রায় ভুলতে বসেছিলাম। যাই হোক, টেলিগ্রামে লেখা ছিল, যে রানার জালারপেট থেকে চিঠিপত্র নিয়ে পাহাড়ের ওপর ছড়ানো ছেটানো বিভিন্ন গ্রামে বিলি করতে যায়, চিতাটা সেই রানারকেই হত্যা করেছে। টেলিগ্রাম পাই দুপুর 3টে। তাড়াহুড়ো করে আমি ব্যাঙ্গালোর থেকে রাত 7টা ত্রিচিনাপল্লী এক্সপ্রেস ট্রেনটা ধরে জালারপেট পৌঁছাই রাত 10:30টায়। সঙ্গে আনা পেট্রোম্যাক্স লণ্ঠনের আলোতে স্টেশন থেকে 8 মাইল দূরের পাহাড়ে উঠতে হয়। নির্দিষ্ট গ্রামে পৌঁছাতে রাত 2টো বেজে যায়। স্বাভাবিক পরিস্থিতিতে বিরাট বিরাট পাথরের চাই আকীর্ণ, তার উপর মানুষখেকোটা সেই অঞ্চলে ঘোরাফেরার দরুন অত রাত্রে এতটা পথ পাড়ি দিতে নিশ্চয়ই সাহস হতো না। তবে জানি, যতক্ষণ পেট্রোম্যাক্স লণ্ঠন জ্বলছে ততক্ষণ আমি নিরাপদ। .405 রাইফেল আর হ্যাভারস্যাক পিঠে ঝুলছে। উপরন্তু বাঁ হাতের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সহ একটা ব্যাগ। এত ওজন নিয়ে এতটা পথ চলা যে যথেষ্ট পরিশ্রমসাধ্য সে ব্যাপারে সন্দেহ নেই। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পৌঁছাতে ঘেমে নেয়ে উঠি। তখনও গ্রামটা মাইলখানেক দূরে, তবে পাহাড়ের ওপর ঠান্ডা বাতাসে ঘামে ভেজা জামা কাপড় শুকিয়ে যায়। আমি প্রথমে গ্রামের মোড়লকে ঘুম থেকে তুলি, আর মোড়ল গ্রামের প্রায় সব অধিবাসীদেরই ঘুম ভাঙায়। অল্প কিছুক্ষণের মধ্যে কৃষ্ণবর্ণ কিন্তু ঝিকমিকে সাদা দাঁত নিয়ে এক দল লোক আমাকে পেট্রোমাস্কের আলোতে ঘিরে ধরে। মোড়ল খাওয়ার কথা বললে আমি বিনীতভাবে তা প্রত্যাখ্যান করি, কিন্তু জানাই যে কয়েক কাপ গরম চা পেলে কৃতজ্ঞ থাকব। দ্রুত মোড়ল চায়ের ব্যবস্থা করে। বিরাট বড় কাঁসার একটা পাত্র থেকে গরম গরম চা খেতে খেতে মোড়লের সঙ্গে কথা বলি, তার মুখ থেকে চিতাটার গল্প শুনি। সত্যি বলতে কি, বলার মতো তেমন কিছু নেই। আমার শেষবার আসার পর গ্রামের সবাই অতিমাত্রায় সতর্ক হয়ে গিয়েছিল। দিনের বেলা বিশেষ করে জঙ্গলে যাওয়ার প্রয়োজন পড়লে সে সতর্কতা অনেক বেশি বাড়িয়ে দিত, আর সন্ধ্যার পর থেকে ঘরের দরজা এঁটে বসে থাকত। বেশ কয়েক সপ্তাহ গড়িয়ে যাওয়ার পর চিতাটার কোনো চিহ্ন না পেয়ে
স্বভাবতই সেই সতর্কতায় একটু ভাটা পড়ে। রানার লোকটা জালারপেট সংলগ্ন ছোট্ট একটা পোস্ট অফিস থেকে চিঠিপত্র ইত্যাদি নিয়ে সকাল 6টা নাগাদ বেরিয়ে পাহাড়ে চড়ত। ব্যাঙ্গালোর এবং ম্যাড্রাস থেকে ইস্ট কোস্ট আর কালিকট থেকে ওয়েস্ট কোস্ট ইত্যাদি সব মেল ট্রেনেই রাত্রিবেলা জালারপেট স্টেশন ছুঁয়ে যেত। এই রানারের সঙ্গে আত্মরক্ষার একটা অস্ত্র থাকত, কিন্তু সেটা ছোট্ট একটা বর্শা, তাতে ঘুঙুর লাগানো থাকত। এটা অস্ত্র হিসেবে অবশ্য গণ্য করা চলে না, বরং রানারের প্রতীক এবং অফিস ব্যাজ হিসেবেই সবাই দেখে। আর ঝুমঝুম করে চলার সময় ঘুঙুরের যে শব্দ হয়, তাতে সাপ ভয় পেয়ে রাস্তা থেকে দূরে সরে যায়। সেই দুর্ভাগ্যজনক দিনেও রানার লোকটা সকাল 6টার রোজের মতন চিঠি এবং পার্সেল ব্যাগ নিয়ে জালারপেট থেকে যাত্রা করে পাহাড়ের চূড়োর গ্রামগুলোর উদ্দেশ্যে। কিন্তু চূড়োয় আর পৌঁছাতে পারে না। গ্রামবাসীরা কিন্তু নিত্যকার গ্রামের প্রধান রাস্তা ধরে ওর যাওয়ার সময় ঘুঙুরের শব্দে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু সেই দিন সকালে গ্রামের কেউই পরিচিত সেই শব্দ শুনতে পায় না। প্রাচ্যের মানুষ উদাসীন এবং সহানুভূতি শূন্য বলে ব্যাপারটায় তেমন উদ্বিগ্ন হয় না, তেমনি চিন্তা ভাবনাও করে না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এক দল লোক জালারপেট যাওয়ার জন্য পাহাড় থেকে নামে। 4 ভাগের 1 ভাগ রাস্তা অতিক্রম করে এসে হঠাৎ দেখে পাথরের চাঁইগুলোর ওপর রক্ত শুকিয়ে আছে। ওদের মনে কু ডাকে, থেমে পড়ে 4 দিকে তাকাতে থাকে। অকস্মাৎ একজনের নজরে পড়ে রানারের বর্শাটা রাস্তার কিছুটা দূরে একটা ঝোপের কাছে পড়ে রয়েছে। ব্যাপারটা ঠিক কী ঘটেছে অনুমান করতে পেরে সবাই ল্যাজ তুলে মুখ ফিরিয়ে আবার গ্রামের দিকে ছোটে। সেখানে মোড়লসহ আরও কিছু লোকজন জুটিয়ে নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে চিতায় খাওয়া হতভাগ্য রানারের শরীরের কিছুটা অংশ দেখতে পায়। মোড়ল তৎক্ষণাৎ সব জানিয়ে আমার উদ্দেশ্যে একটা টেলিগ্রাম লিখে লোকেদের হাতে দিলে ওরা জালারপেট স্টেশন থেকে টেলিগ্রামটা পাঠায়। যে কারণেই দেরি হোক, ওটা পরের দিন দুপুরে 3টে নাগাদ পাই, অর্থাৎ প্রায় 24 ঘন্টা দেরিতে। কথাবার্তা আলাপ আলোচনা শেষ হলে, অর্থাৎ চিতাটার সম্পর্কে মোড়ল এবং গ্রামবাসীদের যতটা জানা ছিল সেই সব খবর নিতে নিতে রাত গড়িয়ে 4টে বাজে। মোড়ল তখন আমাকে বিশ্রামের জন্য একটা দড়ির খাটিয়া দেয়। খাটিয়াটাকে বয়ে নিয়ে যাই গ্রামের বাইরে। ঘণ্টা 2 ঘুমোই, যতক্ষণ না আকাশের বুকে আলোর ইশারা ফুটছে। হঠাৎ ঘুম ভেঙে যায় জঙ্গলের অপরিচিত আওয়াজে নয়, কতগুলো খেকি কুকুরের উঁচু গলার ডাকে। সন্দেহ এবং বিরক্তির সঙ্গে দড়ির খাটিয়ার ওপর শোয়া লোকটাকে ওরা এক নাগাড়ে পর্যবেক্ষণ করে চলেছে। আগেই বলেছি, এলাগিরি পাহাড়ে তেমন নিবিড় অরণ্য নেই। এখানে ছড়িয়ে ছিটিয়ে জঙ্গল গজিয়েছে। সেই সব জঙ্গলে আদিম বন্য প্রাণীরও দেখা পাওয়া যায় না। তাই আমাকে গ্রামবাসী এবং নিজের উপর নির্ভর করে চিতাটাকে খুঁজে বের করতে হবে। সেদিন সকালে আলোচনার সময় আমি গ্রামের যারা জড়ো হয়েছিল তাদের প্রত্যেককে জিজ্ঞেস করি চিতাটার আস্তানার খোঁজ খবর কেউ রাখে কি না। আমার ওই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর কেউ দিতে না পারলেও কয়েকজন রাখাল জানায় গত সপ্তাহে ওরা বেশ কয়েকবার পেরিমালাই বা বিগ হিল নামে যে পাহাড়টা আছে, সেই পাহাড়ের ওপরের একটা বিরাট পাথরের ওপর একটা চিতাকে রৌদ্রোজ্জ্বল দুপুরবেলায় রোদ পোয়াতে দেখেছে। এলাগিরির পাহাড়গুলোর শিখরদেশ মালভূমি বা অধিত্যকা।
আর এই পাহাড়গুলোর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হলো পেরিয়ামালাই। মোড়লের বাড়িতে গিয়ে দেখি মোড়ল গভীর ঘুমে আচ্ছন্ন। হাঁক পাড়তেই চটপট উঠে পড়ে আমাকে একটা বিরাট কাঁসার গ্লাসে 1 গ্লাস গরম দুধ খেতে দেয়। সত্যি বলতে কি, গ্লাসটাকে ছোটোখাটো বালতি বললেও অত্যুক্তি করা হয় না। যাই হোক, দুধ খেয়ে নিয়ে আমি মোড়লকে বলি সেই রাখালদের ডেকে দিতে যারা প্রায় পেরিয়ামালাই পাহাড়ের চিতাটাকে রোদ পোয়াতে দেখেছে। ওরা এলে ওদের সঙ্গে আমি পাহাড়ের জায়গাটাকে দেখাতে বলি। ওরা এলে ওদের আমার সঙ্গে পাহাড়ে গিয়ে জায়গাটা দেখাতে বলি, ঠিক কোথায় ওরা নিয়মিত চিতাটাকে দেখেছে। রাখাল দুজন কিছুতেই আমার সঙ্গে যেতে রাজি হতে চায় না। শেষে মোড়ল তার নিজস্ব কায়দায় ওদের উপর দাওয়াই প্রয়োগ করাতে ওরা যেতে রাজি হলো। পেরিয়ামালাই হলো গ্রাম থেকে 3 মাইল পূর্বে এবং জালারপেট থেকে যে রাস্তাটা এসেছে তার উল্টো দিকে। সব শুদ্ধ প্রায় 5 মাইল দূরত্বে যেখানে হতভাগ্য রানার চিতাটির হাতে নিহত হয়েছে। তবে মাঝখানে সমস্ত জায়গাটাই চষা ক্ষেত। পেরিয়ামালাই পাহাড়টার নিচে উপস্থিত হয়ে সঙ্গী দুজন প্রায় 300 ফিট উঁচুতে যে পাথরটা পাহাড় ঠেলে বেরিয়ে আছে সেটাকে দেখায়, আর জানায় যে এই পাথরটার ওপরই চিতাটাকে বেশ কদিন দুপুর শেষে রোদ পোয়াতে দেখেছে। পাহাড়ের নিচ থেকে ঘন ল্যান্টানা ঝোপ বেরিয়ে থাকা পাথরটা ছাড়িয়ে উঠে গেছে। দক্ষিণ ভারতে অনেক পাহাড়ের রাস্তাঘাটেই এই দৃশ্য। যাই হোক, পাহাড়ের নিচে একটা গাছ বাছি আমি এবং সঙ্গীদের বলি, এবার আমরা গ্রামে ফিরে গিয়ে একটা টোপের সন্ধান করব। টোপটা পেলে ওরা দুজন সেটাকে এনে গাছের নিচে যেন বাঁধে। সেই মতো আমরা গ্রামে ফিরে এলে মোড়ল টোপ হিসেবে একটা গাধা জোগাড় করে। অবশ্য ছাগল কোনো কাজে আসতো বলে মনে করি না, কারণ ততক্ষণ স্থির করে ফেলেছি যে টোপের ওপর বসবো না। কারণ চিতাটা যদি ছাগলটাকে মারে একবেলাতেই খেয়ে শেষ করে ফেলবে, তাই রাত্রে আর টোপ খেতে ফিরে আসবে না। সেক্ষেত্রে গাধা যথেষ্ট বড় জানোয়ার, একবারে খেয়ে শেষ করতে পারবে না, আবার খেতে রাত্রে চিতাটাকে ফিরে আসতে হবে। তবে অসুবিধাও যে নেই তা নয়। ছাগলের চিৎকারে চিতাটা যত তাড়াতাড়ি আকৃষ্ট হবে, গাধার বেলায় সেই সুযোগ নেই, কারণ গাধা তো চুপচাপই থাকবে। তবে চিতাটা যদি সত্যি পাহাড়ের ওপরের কোনো গুহায় থেকে থাকে, ওর নজর নিশ্চয়ই পাহাড়ের নিচে বাঁধা গাধাটার ওপর পড়বে। সুতরাং শক্ত কিছু দড়ি জোগাড় করে রাখাল দুটোকে বলি আমার দেখানো জায়গায় গিয়ে যেন গাধাটাকে বেঁধে আসে। কাজটা শেষ হলে মোড়ল 3-4 জন সঙ্গী সহ আমাকে নিয়ে চলে যেখানে চিতা রানারকে হত্যা করেছিল। গ্রাম থেকে প্রায় 1.5 মাইল পথ। জালারপেট থেকে আসা রাস্তাটা ল্যান্টানা ঝোপ আর পাথরের চাঁইগুলোর মধ্যে দিয়ে গেছে, কিন্তু লণ্ঠনের আলোতে রক্তের কোনো দাগ দেখতে পেলাম না। আসলে ঘুম জড়ানো চোখে ঘোরের মধ্যে গত রাতে রাস্তায় চলেছিলাম। কয়েকটা জায়গায় শুকনো রক্তের কিছু দাগ ছেটানো অবস্থায় রয়েছে। তারপর আমার সঙ্গীরা আমাকে যেখানে চিতাটা রানারকে মেরে টেনে নিয়ে গিয়েছিল এবং মৃতদেহটা বসে বসে খেয়েছে সেখানে নিয়ে যায়। সেখানে রক্তের দাগ রয়েছে। প্রায় 300 গজ উঁচুতে একটা কাজু বাদাম গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছটার ঠিক নিচে মোড়লকে দ্বিতীয় একটা গাধা বাঁধতে বলি। তারপর মোড়ল এবং অন্যান্য সঙ্গীদের সঙ্গে গ্রামে ফিরে এসে গ্রামের সবচেয়ে কাছের ল্যান্টানা ঝোপের ঘেঁষে তৃতীয় গাধাটা বাঁধতে বলি। মোড়ল ওর প্রতিপত্তি খাটিয়ে কিছুক্ষণের মধ্যেই 3টে গাধা জোগাড় করে 3 জায়গাতে বাঁধতে নির্দেশ দেয় ওর লোকেদের। দুপুর 1টা বেজে যায় এই সব কাজকর্ম করতে করতে।
সত্যি বলতে কি, শুধু অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। আশা রাখি আজ রাতে 3টে গাধার মধ্যে অন্তত একটা গাধাকে চিতাটা মারবে। অবশ্য যদি গাধা 3টের একটাও জানোয়ারটার নজরে আসে। যেহেতু চিতাটা মাত্র কয়েকটা মানুষ মেরেছে, তাই নিশ্চয়ই জানোয়ারটা জঙ্গলের জন্তু জানোয়ারদের মাংসের ওপর বেঁচে থাকার জন্য নির্ভরশীল। মোড়ল আমার জন্য খাবার তৈরি করে, ভাত আর ডাল কারি, সঙ্গে বেগুন আর পেঁয়াজ মেশানো, ওর নিজের ক্ষেতের। তবে সেই খাবারের সঙ্গে দরাজ হাতে মিশিয়েছে লাল লঙ্কা। যদিও খেতে ভালোই হয়েছে, তবে লঙ্কার ঝালের চোটে চোখ দিয়ে জল গড়াতে দেখে প্রচণ্ড দুঃখিত হয়ে ক্ষমা চায় মোড়ল। ভেবেছিল খাবারটা আমায় খুশি করবে। আমি ওকে থামিয়ে দিয়ে বলি যে সত্যি খাবারটা খেয়ে আমি আনন্দ পেয়েছি, সুতরাং ওর দুঃখিত হওয়ার কোনো কারণই নেই। খাবার পরে বেশ কয়েক কাপ কফি আসে। বলতে আপত্তি নেই, খিদের মুখে খাবার খেয়ে আমি কিন্তু তখন পুরোপুরি তৃপ্ত। পরের দিন সকালে খোঁজ নিয়ে দেখি যে টোপ হিসেবে বাঁধা 3টে গাধাই জীবিত রয়েছে। চিতায় একটাকেও মারেনি। চিতাটার কোনো খবরও কেউ দিতে পারে না। সুতরাং সেই দিন আমার খামার খেতে জমিতে কাজ করেই কাটাই। তারপর দিন সকালবেলাতেও দেখি 3টে গাধার একটাও মরি হয়নি। তবে একটা ছোট্ট খবর পাই, গত রানারকে চিতায় হত্যা করার পর এবারে যে নতুন রানার এসেছে, চৌকিদার বা গার্ড হিসেবে তাকে আরও 2জন সঙ্গী দেওয়া হয়েছে। দরিদ্র রানারকে যেন চিতায় আক্রমণের আগের রানারের মতো প্রাণ দিতে না হয়, সেই জন্যই 2জন দেহরক্ষী দেওয়া। রানার সহ গার্ড 2জন অত্যন্ত উত্তেজিত অবস্থায় গ্রামে এসে জানায় যে ওরা চিতাটাকে সেদিন দেখেছে। যেখানে আগের রানারকে হত্যা করা হয়েছিল, সেখান থেকে প্রায় সিকি মাইল নিচে পাহাড় থেকে বেরিয়ে আসা একটা পাথরের ওপর চিতাটা শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। খবরটা পেয়েই গ্রামের মোড়ল তৎক্ষণাৎ আমাকে সংবাদটা দিতে লোক পাঠায়। সঙ্গে সঙ্গে লোকটাকে এবং রাইফেল নিয়ে আমি গ্রামে আসি। তারপর চৌকিদার 2জনকে নিয়ে ওরা যেখানে চিতাটা রোদ পোয়াতে দেখেছে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় মাইল 2 পর, সময় একেবারে কম লাগে না, সেখানে গিয়ে দেখি পাথরটা শূন্য। মানুষ খেকোটা বা অন্য কোনো চিতা যাই হোক না কেন, সে চলে গেছে। অবশ্য পাথরের চাঁইগুলো ইতিমধ্যে সূর্যের তাপে তেতে আগুন। এই পরিস্থিতিতে জানোয়ারটাকে এই বড় বড় চাঁইয়ের মধ্যে খুঁজে বার করার চেষ্টা করাও বৃথা। তবে সংবাদটা যে উৎসাহব্যঞ্জক তাতে সন্দেহ নেই। অর্থাৎ চিতাটা তাহলে এ তল্লাটেই আছে। গ্রামে বা খামারে ফেরার আগে ভালো মতন পরীক্ষা নিরীক্ষা করি। বিশেষ করে যে কাজু বাদাম গাছের নিচে টোপ বাঁধা হয়েছিল সেই গাছটাকে নিরীক্ষণ করি। একটা ডালও বেছে রাখি মনে মনে। সেই দিন রাত্রেবেলা কাজু বাদামের গাছের নিচে বাঁধা গাধাটার দুর্ভাগ্য হলেও আমার ভাগ্য খোলে। চিতাটা রাতের অন্ধকারে গাধাটাকে মেরে প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছে। পরের দিন সকালে যাদের ওপর আমি গাধা 3টেকে জল, খাবার ইত্যাদি দেওয়ার ভার দিয়েছিলাম, তারাই খবরটা এনে দেয়। অবশ্য খবরটা আমাকে দেওয়ার আগে গাধাটার বাকি অংশ এমনভাবে ডালপালা দিয়ে ঢেকে এসেছে যাতে মরিটা শকুনের নজরে না পড়ে, কারণ তাহলেই শকুনে হাড়গোড় শুদ্ধ খেয়ে মরিটাকে শেষ করে ফেলবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে কোটটা গায়ে দিয়ে নিই। তারপর টর্চ, ফ্লাস্ক ভর্তি চা, কিছু বিস্কুট ইত্যাদি নিয়ে গ্রামের দিকে যাত্রা করি। মোড়ল আগে থেকেই মাচান করার জন্য একটা চারপাইয়ের ব্যবস্থা করে রেখেছিল। 4 জনে চারপাইটাকে বয়ে নিয়ে আসে কাজু বাদাম গাছটার নিচে। সঙ্গে আনা দড়ি দিয়ে 2টো ডালের সংযোগস্থলে চারপাইটা উল্টে বেঁধে দেয় মাচান। তারপর
নিজের তত্ত্বাবধানে আশেপাশের গাছ থেকে ডালপালা দিয়ে মাচানটাকে এমনভাবে লুকোই যাতে কোনো দিক দিয়ে আসা চিতাটার নজরে না পড়ে। এমনকি মাচানের নিচেটাও পাতা দিয়ে ঢাকা দিতে বলি। এই কাজগুলো নিখুঁতভাবে করা দরকার, বিশেষ করে যখন কোনো মানুষ খেগোর মোকাবেলা করা হয়। এতটুকু সতর্ক বা অসতর্কতার ছুতোয় ঝোলে মানুষ খেগো শিকারের সফলতা বা বিফলতা। সমস্ত ব্যবস্থাটাই আমার মনোমতো হয়। একমাত্র একটাই খুঁত যে মাচানটা একটু নিচুতে, মাটি থেকে বড় জোর 10 ফুট উঁচুতে হবে সেটা। উপরন্তু কাজু বাদামের গাছে ওটা সোজা। দুপুর 2:30 নাগাদ যারা আমার মাচান টাচান বাঁধতে এসেছিল তারা গ্রামে ফিরে যায়। ওদের বলে দিই রাত্রে যদি গ্রামে না ফিরি তবে ওরা যেন সকালে আসে। লোকজন চলে যেতেই মাচানে উঠে যতখানি সম্ভব আয়েশ করে বসি। দুপুরের গরমে কুলকুল করে ঘামছি, চারিদিকে উত্তাপ, বাতাসে আগুনের হলকা ছুটেছে। কয়েক ঘন্টা এই অসহ্য উত্তাপ সহ্য করার পরে সন্ধ্যার ছায়া নামে অরণ্যে। অনেক নিচে সমতল ভূমিতে জালারপেট রেলওয়ে স্টেশনটাকে দেখা যাচ্ছে। ইয়ার্ডে শান্টিংরত ইঞ্জিনগুলোর থেকে হালকা নীলাভ রঙের ধোঁয়া উঠছে। সন্ধ্যার ঘোর অন্ধকার নামার ঠিক মুখে একটা ময়ূরী কিছুটা দূরে কি কারণে জানি এক টানা বিলাপ করে চলেছে। আর কয়েকটা নাইটজার পাখি যে গাছটাতে বসে আছি সেই গাছটা ঘিরে চক্কর কাটছে। এছাড়া আর কোনো পশু বা পাখির চিহ্ন মাত্র নেই। এরপর সন্ধ্যার অন্ধকার দ্রুত নেমে আসতে থাকে। পাহাড়ের ঢালুতে পশ্চিমমুখ হয়ে বসে থাকতে থাকতে দেখতে পাই নিচের সমতল ভূমিতে কে যেন সবার অলক্ষ্যে কালো রঙের একটি কোট বিছিয়ে দিয়েছে। কিন্তু আমার মাথার উপরে পাহাড় চূড়ে তখনও শেষ সূর্যের রশ্মি আভাস লেগে রয়েছে। জালার পেটের আলোগুলো পিটপিট করে জ্বলছে। আমাকে চারধারের অন্ধকার ঘিরে ধরে। আমাবস্যার রাত। ভারী মেঘের টুকরোগুলো আকাশের বুকে ইতস্তত ভেসে বেড়াচ্ছে। এলাগিরি রেঞ্জের চূড়োতে গিয়ে ধাক্কা খাচ্ছে কয়েকটা ভারী মেঘের টুকরো। একটা তারাও উঁকি দিচ্ছে না, বরং অন্ধকার আরও বেশি ঘনীভূত হচ্ছে। তাই আমাকে শুধু শ্রবণ শক্তির ওপরই নির্ভর করতে হচ্ছে। কীট পতঙ্গের দলও অনুপস্থিত। আমার স্পষ্ট মনে আছে সেদিন সন্ধ্যায় কি একটা অদ্ভুত চিন্তা যেন আমার মাথায় চেপে বসে। আমার কল্পনাবিলাসে হঠাৎ ছেদ পড়ে একটা নিঃশ্বাস ফেলার শব্দ। বুঝতে পারি চিতাটা এসেছে এবং মৃত গাধাটার ওপরে সম্ভবত দাঁড়িয়ে আছে। শব্দ ছাড়া যে শব্দ আমি পেয়েছি তা হলো চিতাটার মুখ খোলার শব্দ। ঠিক এই মুহূর্তে টর্চ জ্বালিয়ে গুলি ছোঁড়া ঠিক হবে না ভেবে নিশ্চুপ থাকি মাচানে। বরং চিতাটা মড়ির ওপরে স্থির হয়ে বসে মড়িটা খেতে আরম্ভ করে, এটাই চাইছিলাম। অপেক্ষা করি কখন মড়ি থেকে মাংস ছেঁড়ার আর হাড় ভাঙার শব্দ পাই, যাতে আমি নিশ্চিত হতে পারি যে চিতাটা মড়িতে বসে খেতে আরম্ভ করেছে। কিন্তু কোনো শব্দ পাই না। বেশ কিছু সময় এইভাবে কাটে। তারপর আমি সন্দিগ্ধ হয়ে উঠি যে কোথাও একটা ভুল রয়ে গেছে। অভিজ্ঞতা থেকে জানি মাংসাশী জানোয়ার ইচ্ছে করলে কত নিঃশব্দে চলাফেরা করতে পারে। বিশেষ করে চিতার ব্যাপারে তো অক্ষরে অক্ষরে কথাটা সত্যি। চিতা দিনের বেলা তো অত্যন্ত নিঃশব্দে এবং নজরের আড়ালে চলাফেরা করতে সক্ষম। তাই গভীর ঘন অন্ধকারে জানোয়ারটা 1 গজ দূরে থাকতে পারে, আবার সেটার দূরত্ব 1 মাইলও হতে পারে।
তবে এই অন্ধকারে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। হাতের রেডিয়াম ডায়ালে ঘড়িটা দেখি, রাত 9টা বাজতে তখনও 20 মিনিট বাকি। নিশ্চল হয়ে বসে থাকি। 9টা বেজে যায়। তারপরে আমার ডান দিকের পাথরের চাইগুলো থেকে নিচু গলায় অথচ গম্ভীর একটা গর্জন ভেসে আসে। কয়েক সেকেন্ড বাদে আবার সেই গর্জনেরই পুনরাবৃত্তি। যেভাবেই হোক চিতাটা আমার উপস্থিতি টের পেয়েছে। গন্ধ তো পাবে না, কারণ চিতার ঘ্রাণ শক্তি খুবই কম, নেই বললেই চলে। শব্দ নিশ্চয়ই পাইনি, কারণ কোনো রকম সাড়া শব্দ ইতিমধ্যে আমি করিনি। সুতরাং এমন কিছু জানোয়ারটার নজরে পড়েছে যার থেকে হয়তো মাচানের অস্তিত্ব টের পেয়ে গেছে, অথবা জানোয়ারটা ষষ্ঠ ইন্দ্রিয়ই হয়তো ওকে সাবধান করে দিয়েছে। যাই ঘটে থাকুক না কেন, জানোয়ারটা মানুষের উপস্থিতি টের পেয়েছে। হয়তো গাছে চড়ে আমাকে এবার নামাতে চেষ্টা করবে, কারণ নিশ্চয়ই ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে বলে দেবে না যে গাছের ওপরে বসা মানুষটা নিরস্ত্র গ্রামবাসী নয়, যা ও সহজে স্বীকার করে থাকে। নিচু অথচ গম্ভীর গলার এই গর্জন কিন্তু সতর্ক করে দেওয়ার প্রথম ধাপ। ধীরে ধীরে গর্জন বাড়ার অর্থ হলো জানোয়ারটা নিজের ভেতর আত্মবিশ্বাস বাড়িয়ে চলেছে। সম্ভবত যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস সঞ্চয় করার পরে আক্রমণে ঝাঁপিয়ে পড়বে। চিতারা বানরের ক্ষেত্রেও প্রায় একই কাজ করে থাকে। বেশ কয়েকবার উঁচু গলায় ভয়ঙ্কর গর্জন করার পর গাছের নিচে দিয়ে ছুটে যায়। আতঙ্কগ্রস্ত হয়ে বানরের দল বিমূঢ় অবস্থায় হয় ডাল থেকে মাটিতে পড়ে যায়, না হয় গাছ বেয়ে নিচে নেমে আরও কোনো নিরাপদ আশ্রয় আশায় যেতে গিয়ে চিতার শিকার হয়। হয়তোবা চিতাটা সেই একই কৌশল আমার ওপরেও খাটাতে চাইছে। দ্রুত গর্জনের গভীরতা আরও বাড়ে। মৃদু মৃদু গর্জনও আরম্ভ হয়। বর্তমানে চিতাটার গর্জন ভয়ঙ্কর হয়ে উঠেছে। আগে যা ভেবেছি, হয় আমাকে আতঙ্কগ্রস্ত করতে চেষ্টা করছে, অথবা গাছে ওঠার আগে নিজের ভেতর আত্মবিশ্বাস গড়ে তুলছে। আমি কিন্তু চিতাটার শেষের কাজের জন্যই প্রস্তুত হই। পরের কয়েকটা মিনিট একইভাবে কাটে। তারপরেই চিতাটা গলার থেকে ঘড় ঘড় শব্দ বের করে। প্রতিটি চিতাই আক্রমণের আগে এই ধরনের আওয়াজ গলা দিয়ে বের করে থাকে। কাজু বাদামের গাছের নিচে জানোয়ারটা ছুটে আসার সঙ্গে সঙ্গে আমি মাচানের একধারে এগিয়ে এসে ঢাকা দেওয়া পাতা এবং ডালগুলো যতখানি সম্ভব নিঃশব্দে সরিয়ে দিয়ে রাইফেলের নলটা বার করি। ব্যাপারটা লিখতে যতক্ষণ সময় লাগছে, ঘটেছে কিন্তু তার চেয়ে অনেক সত্বর। আর যত দ্রুত সম্ভব কাজটা আমাকে সারতে হয়, কারণ মাচানটা মাটি থেকে মাত্র 10 ফুট উপরে। আর কাজু বাদামের গাছে ওঠাটা অত্যন্ত সহজ, তাই চিতাটার মাচানে উঠতে কয়েক সেকেন্ড সময়ও লাগবে না। দুর্ভাগ্যবশত মাচানটা আড়াল করা ডালপালার মধ্যে দিয়ে একটা ডাল চিতাটার ওপর খসে পড়ে। সন্দেহ নেই জানোয়ারটা অকস্মাৎ এই ঘটনায় হকচকিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। দ্রুত গাছে ওঠাটাতেও বাধা পড়ে, কিন্তু আমার তরফ থেকেও অসুবিধে হয় যে ডালের জন্য টর্চের আলোর রশ্মি ঠিক গাছ বেয়ে ওঠা চিতার উপর পড়ে না, বাধা পায়। নিচের দিকে তাকিয়ে দেখি জানোয়ারটা ওপরে চাপা দেওয়া ডালটা ভয়ানকভাবে নড়ছে। চিতাটাকে পাতাশুদ্ধ ডালটা সম্পূর্ণ আড়াল করে রেখেছে। সেই মুহূর্তে আমি একটা বোকার মতো কাজ করে ফেলি। উচিত ছিল ডালপাড়ার আড়াল থেকে জানোয়ারটা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করা, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব জানোয়ারটার দেহ আন্দাজ করে ট্রিগারে চাপ দিই। গুলির সঙ্গে সঙ্গে ভারী একটা কিছু পড়ার শব্দ পাই। সম্ভবত গাছ বেয়ে ওটা চিতাটারই সশব্দে মাটিতে পতনের আওয়াজ এটা। মুহূর্তে মনে হয়
জানোয়ারটাকে গুলিবিদ্ধ করতে সক্ষম হয়েছি। কিন্তু এই চিন্তা সেকেন্ডের মধ্যে উবে যায়। জানোয়ারটা ডালপালা জট ছাড়িয়ে মাটিতে লাফ দিয়ে পড়ে। হলদে একটা ঝলককে দেখি বিদ্যুৎ বেগে ঝোপঝাড়ের দিকে ছুটে যেতে। রাইফেলে গুলি ভরে দ্বিতীয়বার আর গুলি করার কোনো সুযোগই পাই না। আগের জায়গায় টর্চের আলো ফেলে দেখি জানোয়ারটা আর নেই। কোনো সাড়া শব্দ বা আওয়াজও পাই না। নৈশব্দ সূচিবেদ্য অন্ধকারটাকে আবার আগের মতো ঢেকে দেয়। বেশ কিছুক্ষণ টর্চটা জ্বালিয়ে রাখি, তারপর অন্ধকারেই বসে থাকা স্থির করি। যদি কোনো জানোয়ারের নড়াচড়া বা শব্দ শুনতে পাই, কিন্তু না, কিছুই নজরে পড়ে না বা কানে আসে না। আরও ঘণ্টাখানেক অপেক্ষা করে যে ঝোপের দিকে চিতাটা ছুটে গিয়েছিল সেই ঝোপটাকে লক্ষ্য করে পর পর কয়েকটা গুলি ছুড়ি। যদি আহত হয়ে চিতাটা ওখানে শুয়ে থাকে তাহলে জানোয়ারটার মধ্যে কিছু একটা প্রতিক্রিয়া দেখা দেবে। কিন্তু চিতাটার কোনো আওয়াজ বা প্রতিক্রিয়া, কোনো চিহ্নই পাই না। রাত 11:30 পর্যন্ত অপেক্ষা করি। মাদ্রাজ কোচিন এক্সপ্রেস ট্রেনটার ইঞ্জিনের তীব্র হুইসেলের শব্দে যেন রাতে জমাট বাঁধা অন্ধকারটা চিরে ফালাফালা করে দেয়। আমিও গাছ থেকে নেমে কুটিয়াতে রাত্রে আরামে বিছানায় ঘুমোবার কথা চিন্তা করি। নিজেকে নিরাপদ ভাবি, কারণ চিতাটা যদি আহত হয়ে সেই অঞ্চলে থাকতো তবে নিশ্চয়ই ঝোপের উদ্দেশ্যে গুলি করার পর জানোয়ারটার কোনো প্রতিক্রিয়া হতো। হয় জানোয়ারটা মারা গেছে, না হয় অঞ্চল ছেড়ে কোথাও দূরে পালিয়েছে। আর যদি ঝোপঝাড়ে আড়ালে শুয়েও থাকে তবে নিশ্চয়ই এত ভয় পেয়েছে যে আক্রমণ করতে সাহস করবে না। কাজু বাদামের গাছ থেকে নেমে টর্চ জ্বালিয়ে কুটিয়ায় যাওয়ার আগে গ্রামের পথ ধরি। গ্রামে পৌঁছে মোড়ল এবং উত্তেজিত গ্রামবাসীদের পুরো ব্যাপারটা সবিস্তারে খুলে বলি। পরের দিন খুব সকালে ঘুম ভেঙে উঠেই গ্রামে আসি। গ্রামের প্রায় 20 লোক ইতিমধ্যে আমাকে সাহায্য করার জন্য জমায়েত হয়েছে। আমার নির্দেশ মতো গোটা 6 খেকি কুকুরও জোগাড় করে নিয়ে আসে ওরা। সুতরাং নিরাপদ এবং আত্মবিশ্বাসে ভরপুর হয়ে কাজু বাদাম গাছটার দিকে এগোই। গাধাটার অর্ধভুক্ত দেহাবশিষ্ট চিতাটা আর স্পর্শও করেনি। গাছটার ঠিক নিচে মাটিতে একটা গর্ত, যা স্পষ্ট করে বলে দেয় যে আমার ছোঁড়া গুলিটা মাটিতে ঢুকে গেছে। কোথাও এতটুকু রক্তের দাগ নেই। যে ঝোপে গিয়ে চিতাটা লুকিয়েছিল এবং দ্বিতীয়বার যে ঝোপটাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলাম সেই ঝোপ ঝাড় আতিপাতি করে খুঁজি। অনেকখানি জায়গার পাথরের চাঁইগুলো এবং ঝোপ ঝাড় খুঁজতেও কসুর করি না। এবার পরিষ্কার, হাতের কাছে চিতাটাকে পেয়েও গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সুতরাং নিশ্চয়ই চিতাটা এই অঞ্চল ছেড়ে দূরে কোথাও পালিয়েছে। এই ব্যর্থতা নিজের উপর চরম বিরক্তি আনে। গ্রামে ফিরে এসে মোড়লকে বলি যে আমার পক্ষে আর সময় দেওয়া সম্ভব নয়। জরুরি কাজ আছে ব্যাঙ্গালোরে, আমাকে ফিরতে হবে। সুতরাং আবার যদি চিতাটার তরফ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়, মোড়ল যেন তৎক্ষণাৎ টেলিগ্রাম করে আমাকে তা জানায়। মোড়লকে এই কথা বলে কুটিয়াতে ফিরে জিনিসপত্র গুছিয়ে নিয়ে হ্যাভারসাকে ভরে সেই কাজু বাদাম গাছের কাছে রাস্তাটা ধরে জালারপেট অভিমুখে যাত্রা করি। সন্ধ্যার সময় ম্যাড্রাস থেকে আসা মেল ধরে রাত 8:15 নাগাদ ব্যাঙ্গালোর পৌঁছাই। এলাগিরির মানুষখেগোর সঙ্গে প্রথম রাউন্ড যুদ্ধ এইভাবেই শেষ হয়। আশা মতন মোড়লের কাছ থেকে কোনো সংবাদ আসে না। মাস 2 পার হয়ে গেলে আমি মোড়লকে একটা চিঠি লিখি। কয়েকদিনের মধ্যেই সেই চিঠির উত্তরে মোড়ল জানায় যে জানোয়ারটার কোনো সংবাদ নেই।
চিঠি পেয়ে আমার ধারণা হয় যে চিতাটা সম্ভবত মানুষ খাওয়ার অভ্যেস ছেড়ে দিয়ে তল্লাট ছেড়ে জাওয়াদি পাহাড়ের রেঞ্জে চলে গেছে। এলাগিরির মাইল 15 দূরত্বে হলো এই জাওয়াদি পাহাড় শ্রেণী। অবশ্য জাওয়াদি অরণ্যে গিয়েও যদি চিতাটা মানুষ মারত, তবে নিশ্চয়ই সরকারি চিঠিতে বা প্রেস নোট থেকে তা জানতে পারতাম। সুতরাং আমার ধারণা চিতাটা জাওয়াদি পাহাড় রেঞ্জে যায়নি, এলাগিরিতেই রয়েছে। তবে মানুষ খাওয়ার অভ্যাস হয়তোবা ছেড়ে দিয়েছে। এমনও হতে পারে যে সেদিন আমার গুলিতেই হয়তোবা জানোয়ারটা কোথাও গিয়ে মরে পড়ে আছে। অবশ্য সেই সম্ভাবনা অত্যন্ত কম, নেই বললেই চলে। আরও 9 সপ্তাহ বাদে জালারপেট রেলওয়ে স্টেশন থেকে মোড়লের করা জরুরি টেলিগ্রাম পাই। টেলিগ্রামে লেখা যে নরখাদক আবার দেখা দিয়েছে এবং একটা মানুষও মেরেছে। তাই মোড়ল অনুরোধ জানিয়েছে সত্বর চলে আসতে। 2 ঘন্টার মধ্যে আমি পরবর্তী ট্রেন ধরি। ট্রেনটা প্রতিটি স্টেশনে থামতে থামতে চলায় জালারপেট স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 8:30 বেজে যায়। এত রাত্রে পাহাড়ে চড়ে আর কি করব, কারণ তৎক্ষণাৎ করার মতো তো কিছু নেই। তাই কয়েক ঘন্টা স্টেশনের ওয়েটিং রুমে ঘুমিয়ে নেওয়াটাই ঠিক হবে বলে মনস্থির করি। অবশ্য পরিকল্পনাটার গোড়ায় গলদ ছিল। একে তো সারা রাত ট্রেন চলাচলের আওয়াজ, তার উপর প্রচণ্ড মশা আর ইজি চেয়ারে ভর্তি ছাড় পোকা। আমার ঘুমও খুব পাতলা, সুতরাং সারাটা রাত কাটে প্ল্যাটফর্মে পায়চারি করে। সকাল ঠিক 5টায় এলাগিরির দিকে পায়ে হেঁটে যাত্রা করি। প্রায় 2 মাইল রাস্তা। তখন রোদ আকাশের বুকে ছড়িয়ে পড়েছে। এতখানি পাহাড়ি চড়াই ভেঙে মোড়লের গ্রামে যখন পৌঁছাই, তখন হাতের ঘড়িতে 7:15 বাজে। মোড়ল বন্ধু নিত্যকার মতো সাদরে আমাকে অভ্যর্থনা জানায়। তারপর বরাবরের মতো নিয়ে আসে কাঁসার গ্লাস ভর্তি অত্যন্ত বেশি পরিমাণে দুধ মেশানো কফি। ওর মুখ থেকেই জানতে পারি যে 3 দিন আগে এক সকালে চিতাটা যুবতী একটা মেয়েকে আক্রমণ করে হত্যা করেছে। পেরিয়ামালায় পাহাড়ের নিচ দিয়ে যে সংকীর্ণ জলের ধারাটা বয়ে গেছে, সেখান থেকে জল আনতে গিয়েছিল। মোড়ল আরও বলে যে গ্রামের থেকে মেয়েটা এসেছিল, সেই গ্রামের লোকেরা এই ঘটনার কিছুক্ষণের মধ্যে এসে মেয়েটার দেহবশিষ্ট নিয়ে গেছে অন্তিম সংস্কারের জন্য। মনে হয় চিতাটা হতভাগ্য মেয়েটার মৃতদেহ খুব অল্পই খেতে পেরেছে, কারণ হিসাবে বলা যেতে পারে গ্রামবাসীরা মেয়েটার খোঁজে বেরিয়ে হই হল্লা করাতেই জানোয়ারটা মরিতে বসার সুযোগই পায়নি। এবার কিন্তু একটা ছাগলকে টোপ হিসেবে বেঁধেই সেই টোপের উপর বসতে চাই। দিন 4 বেশি আমার পক্ষে থাকা সম্ভব নয়, কারণ 4 দিনের ছুটি নিয়ে এসছি মাত্র। মোড়ল প্রতিশ্রুতি দেয় গতবার যে গ্রাম থেকে ছাগল জোগাড় করেছিল, এবারও সেই গ্রাম থেকেই টোপের জন্য একটা ছাগল জোগাড় করে দেবে। তবে ছাগলের দামটা একটু বেশি পড়বে, 20 টাকা। আসলে এলাগিরিতে ছাগলের সংখ্যা অত্যন্ত কম। গ্রামটা প্রায় মাইল 3 দূরে, আর গ্রামবাসীরা ছাগলের চাহিদা বুঝে ফেলে যতটা সম্ভব দাম চড়িয়েও রেখেছে। রাজি হয়ে মোড়লের হাতে টাকা তুলে দিই। ছাগলটা আনতে যে সময়ের দরকার, সেই ফাঁকে আমি খামার বাড়িতে যাই সেখানকার কাজকর্ম কেমন চলছে দেখতে। দুপুরবেলা ব্যাঙ্গালোর থেকে সঙ্গে নিয়ে আসা লাঞ্চ সেরে গ্রামে এসে দেখি তখনও ছাগল আসেনি। বেলা 2টো নাগাদ যে লোকটাকে পাঠানো হয়েছিল, সেই লোকটা কালো রঙের বুড়ো একটা ছাগল নিয়ে আসে।
যে বয়সের ছাগলগুলো একলা হলে গলা ফাটিয়ে চিৎকার করে, এই ছাগলটা সেই বয়স পেরিয়ে এসেছে। কারণ ছাগলের ডাক চিতাকে টোপের আকর্ষণ করে নিয়ে আসে, আর কালো অথবা সাদা এই দুই রঙের টোপই চিতার মনে সন্দেহের উদ্রেক করে। সেদিক থেকে বাদামি রঙের ছাগল, কুকুর অথবা বলদ টোপ হিসেবে অনেক ভালো, কারণ চিতার স্বাভাবিক খাদ্য যে জঙ্গলের জন্তু জানোয়ার, ওগুলোর বেশিরভাগই বাদামি রঙেরই হয়ে থাকে। যাই হোক, বদলা বদলি করার সময় আর তখন নেই। এই ছাগলটাকেই টোপ হিসেবে যতখানি সম্ভব কাজে লাগাতে হবে। মোড়ল এবং আরও 4-5 জন গ্রামবাসী কুঠার, দড়িদড়া আর আগের চারপাইটা নিয়ে আমাদের সঙ্গে চলে। প্রায় ঘণ্টাখানেক পথ চলার পর যে গ্রামে মেয়েটাকে চিতা মেরেছিল সেই গ্রামে পৌঁছাই। সেই গ্রাম থেকে আরও কয়েকজন আমাদের সঙ্গে যোগ দেয়, ঠিক যে জায়গায় চিতাবাঘটা মেয়েটাকে মেরেছে সেই জায়গাটা দেখিয়ে দিতে। ঘটনাস্থলটা গ্রাম থেকে প্রায় 1.25 মাইল। তীর তীর করে একটা সরু জলের ধারা বয়ে চলেছে পশ্চিম থেকে পূবে। পেরিয়ামালায়ের পাহাড়ের পাদদেশে 1/2 মাইল দূর দিয়ে সেটা বইছে। যেখানে জানোয়ারটা মেয়েটাকে আক্রমণ করেছে সেখানে ছোট্ট একটা জলের গর্ত। গ্রামবাসীরাই গর্তটা খুঁড়েছে। গ্রীষ্মকালে নালার জল যখন শুকিয়ে যায় তখন যাতে গ্রামের গৃহপালিত জন্তু জানোয়ারের দল জল খেতে আসতে পারে। মেয়েটা এই জলের গর্ত থেকে জল নিতে এসেছিল। ল্যান্টানার ঝোপ এগিয়ে এসে জলের গর্তটা প্রায় ঢেকে দিয়েছে। পরিষ্কার বোঝা যায় চিতাটা ল্যান্টানার ঝোপের আড়াল থেকে মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়েছে। ঘটনা পরম্পরায় আবার প্রমাণিত হয় যে চিতাটার অভ্যাস অস্বাভাবিক। হ্যাঁ, মানুষখেকো হলো, কারণ জানোয়ারটা বরাবর প্রকাশ্য দিবালোকে মানুষকে আক্রমণ করেছে। একমাত্র বাঘই এই কাজ করে থাকে। চিতা স্বভাবগতভাবে ভীরু বলে একমাত্র রাতের অন্ধকারেই শিকার করে থাকে। তবে আমার মনে হয় জানোয়ারটা আগে থেকেই ল্যান্টানার ঝোপে শুয়েছিল। মেয়েটা গর্তের কাছে এলে জানোয়ারটা সহজ খাদ্যের লোভ সামলাতে না পেরে মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ে। এই ধারণা করে হাঁটু গেড়ে বসে সেই জায়গার ল্যান্টানার ঝোপঝাড় আর মাটি পরীক্ষা করতে শুরু করি। বলা বাহুল্য, অল্প প্রচেষ্টাতেই আমার ধারণা মিলে যায়। ঝোপে যে চিতাটা এসে শুয়েছিল তার যথেষ্ট প্রমাণ রয়েছে। ঝোপটার নিচে ল্যান্টানার শুকনো পাতার বেছানো কার্পেট থাকায় জানোয়ারটার পায়ের ছাপ অবশ্য দেখতে পাই না, তবে খুব হালকা গন্ধে বুঝতে পারি যে আমার ধারণাই সঠিক। শুধু তাই নয়, মনে হয় চিতাটা জায়গাটাকে প্রায়ই ওর বিশ্রামস্থল হিসেবে ব্যবহার করে থাকে। কারণ যেসব জানোয়ার গর্তের জল খেতে আসে সহজেই সেসব জানোয়ার ওর শিকার হয়। ব্যাপারটা আমাকে উৎসাহিত করার পক্ষে যথেষ্ট। একবার নয়, মনে হয় জানোয়ারটা বিশ্রামস্থল হিসেবে জায়গাটাকে নিয়মিত ব্যবহার করে থাকে। তাছাড়া আমি আগেই বলেছি, পেরিয়ামালাই পাহাড়টার দূরত্ব জায়গাটা থেকে প্রায় 1/2 মাইলটা হবে। সুতরাং পাথরের চাই আর গুহার আড়াল ধরে পাহাড় থেকে নেমে এসে ল্যান্টানার ঝোপে লুকিয়ে হঠাৎ শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। যেসব জানোয়ার জল খেতে আসে কোনো রকম সন্দেহ সেই সব জানোয়ারের মনে জাগে না যে স্বয়ং মৃত্যু ওত পেতে রয়েছে। সমস্ত ব্যাপারটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ আমার মাথায় একটা পরিকল্পনা খেলে যায়। এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি গড়ে তুলব যাতে চিতাটা পুরো ব্যাপারটাকে সত্য বলে ভেবে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। জলের গর্তের কাছে ছাগলটাকে খোঁটায় বেঁধে রাখব, যাতে জানোয়ারটা ভাবে যে ছাগলটা গর্তের জমা জল খেতে এসেছে। আর আমি নিজেকে যে ল্যান্টানার ঝোপের মধ্যে চিতাটা
মেয়েটাকে আক্রমণের আগে লুকিয়ে বসেছিল সেইখানে বসব। জানোয়ারটা ছাগলের ডাক শুনতে যদি নাও পায়, পাহাড়ের ওপর থেকে নিশ্চয়ই ছাগলটাকে নজরে আসবে, কারণ পাহাড়ের ওপর থেকে অঞ্চলটা পরিষ্কার দেখা যায়। যাই হোক, চিতাটা ছাগলটাকে শিকার করতে এসে দেখতে পাবে ল্যান্টানার ঝোপে আমি অপেক্ষা করছি। মোড়ল এবং সঙ্গীদের পুরো পরিকল্পনাটা বুঝিয়ে বলি। সঙ্গীরা এক বাক্যে ব্যাপারটা বেশ চালাকি হবে বলে ব্যক্ত করলেও মোড়ল সায় দেয় না, বরং জানায় পরিকল্পনাটা ওর মতে বোকামির পরিচয়, ঝুঁকিও প্রচণ্ড। আমিও মোড়লকে বুঝিয়ে বলি যে সমস্ত ব্যবস্থা ভাবলে ব্যাপারটার মধ্যে ততটা ঝুঁকি নেই যা ও ভাবছে, কারণ চারদিকে ল্যান্টানার এবং অন্যান্য ঘন সন্নিবিদ্ধ ঝোপঝাড় থাকায় কোনো রকমে জানোয়ারটা আমার নাগাল পাবে না। পিছন দিক থেকে তো নয়ই, যে দিকটা দিয়ে ঝোপের ভেতরে ঢুকবে সেই মুখটা তো আমি আগলে বসে থাকব। তদুপরি মানুষখেকোটার নজর থাকবে ছাগলটার দিকে। কোনো শিকারী যে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে তা সম্ভবত জানোয়ারটা কল্পনাতেও আনতে পারবে না। আমাদের সঙ্গে নিয়ে আসা খোঁটাটা নালার বুক থেকে একটা বড়সড় পাথরের টুকরো তুলে নিয়ে বালিতে বেশ কিছুটা গেঁথে দিই। তারপর হামাগুড়ি দিয়ে ল্যান্টানা ঝোপের ভেতরে ঢুকি। যতখানি সম্ভব আয়েশ করে বসি। সারাটা রাত কাটাতে হবে তো, রাইফেলের ব্যারেলের সঙ্গে টর্চটাকে লাগিয়ে দিই। জ্বালিয়ে নিয়ে দেখি ঠিক আছে কিনা। অবশ্য 3 সেলের এই টর্চটা সদ্য কিনেছি, স্থির আলোকরশ্মির টর্চ এটা। সঙ্গে আনা ফ্লাক্স থেকে বেশ কয়েক কাপ চা খাই। তারপর সঙ্গীদের ছাগলটার পেছনের পা দুটো খোঁটায় বেঁধে দিয়ে ওদের গ্রামে ফিরে যেতে বলি। এইসব কাজ যখন চলছে, ছাগলটাকে বেশ কিছুটা দূরে তখন রাখা হয়েছিল, কারণ ওটা যদি জানতে পারে ল্যান্টানার ঝোপের ভেতরে লোক রয়েছে, তবে নিঃসঙ্গতার ভয় যে ডাকাডাকি তা বন্ধ করে দেবে। আর ছাগলটা নিজেকে একা দেখলে প্রাণ ভয় অনেক বেশি চিৎকার করবে, যে চিৎকার আশা করছি চিতাটাকে আকর্ষণ করবে। ছাগলটা যখন খোঁটায় বাঁধা হয়, আমি নিঃশব্দে ছিলাম। কাজ শেষ করে মোড়লরা আর তার লোকেরা চলে যাওয়ার পর আমার সবরীর প্রতীক্ষা আরম্ভ হয়। শুধু গরম নয়, বাতাসও নেই সেই ল্যান্টানা ঝোপের নিচে। সূর্য অস্ত যাওয়ার অনেক আগেই ঝোপের ভেতর অন্ধকার নেমে এসেছে। প্রথম প্রথম ছাগলটা কয়েকবার পায়ে বাঁধা দড়িটা ছাড়াবার জন্য কিছুটা সাড়া শব্দ করলেও বর্তমানে একেবারে চুপ মেরে যায়। শেষমেশ এই সিদ্ধান্তই আসি যে হতভাগা ছাগলটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাকে তো সারাটা রাত জেগেই কাটাতে হবে। এক সময় তো ছাগলটার উপর রীতিমতো ঈর্ষা হয় আমার, কেমন সুন্দর ঘুমোচ্ছে পশুটা। মশার কামড়ে অস্থির হয়ে উঠি। সমস্ত রকমের কীট পতঙ্গ আমার শরীরের ওপর দিয়ে ছুটে বেড়ায়। ঝোপের ইঁদুরগুলোর সাইজ ঘরের ইঁদুরের চেয়ে ছোট। ঝরে পড়া শুকনো পাতা আর ল্যান্টানা ঝোপের ডালে ডালে ছোটাছুটি করে। অকস্মাৎ একটা সরীসৃপ শুকনো পাতার উপর দিয়ে সর সর শব্দে সরে যায়। সাপ ওটা, কে জানে বিষধর কি নির্বিষ। মশা, কীটপতঙ্গ এবং সাপ সত্ত্বেও আমি স্থির নিশ্চল ভাবে বসে থাকি। চিতাটা কিন্তু আসে না। ঝোপের ভেতরে কোনো সাড়া শব্দই পাই না, এমনকি নিশাচর পাখির ডাকও পৌঁছায় না। সময় যেন বিরক্তিকর ভাবে এগোতেই চায় না। হাতের ঘড়ির জলজলের কাঁটাগুলো যেন এক জায়গায় স্থির অনড় হয়ে রয়েছে। ঝিমুনি এলেও দুটো চোখের পাতা 1 সেকেন্ডের জন্য জুটতে পারি না। মনের ভেতরে চিতাটার ব্যাপার মুছে ফেলার জন্য
অন্য চিন্তা আনার চেষ্টা করি। তবে চিতাটা ছাড়া আর চিন্তার বিষয় কি থাকতে পারে? হ্যাঁ, ছাগলটাকে ঘিরে ভাবনা সূচিমুখ ঘোরাই। ধীরে ধীরে হালকা বাদামি রঙা দিনের আলোর আকাশ জাগে। তবে বনমুরগি, ময়ূরী অথবা কোনো পাখির ডাকই শোনা যায় না। ঝোপ থেকে যখন হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসি পৃথিবীতে, তখন আমি সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে অসুখী মানুষ। কুকুরকুণ্ডুলি পাখিয়ে ছাগলটা গভীর ঘুমে অচেতন। আমাকে দেখে ঘুম ভেঙে দাঁড়িয়ে পড়ে, আড়ামোড়া ভাঙে, যেন ব্যঙ্গ করে বলে ওঠে, সত্যিকারের ছাগল কে, তুমি না আমি? তারপর ছাগলটা দড়ি খুলে দিলে পশুটা আমার পেছন পেছন গ্রামে ফিরে আসে, যে গ্রামে মোড়লের বাস। গতদিন যারা আমার সঙ্গী হিসেবে সঙ্গে গিয়েছিল তারাও অপেক্ষা করছে ব্যাপারটা শেষে ঠিক কি ঘটলো সেটা জানার জন্য। মোড়লকে বলি টোপ হিসেবে আনা কালো ছাগলটাকে ওর মালিককে ফেরত দিয়ে দিতে। তারপর জানাই কয়েক ঘন্টার জন্য আমি ঘুমোতে যাব। তারপর আমি পছন্দ মতন টোপ খুঁজে নেব। যাই হোক, এইসব কথা জানিয়ে খুটিয়াতে গিয়ে বেলা দুপুর পর্যন্ত টানা ঘুম দিই। ঘুম থেকে জেগে উঠে দেখি প্রচণ্ড খিদে পেয়েছে। ব্যাঙ্গালোর থেকে সঙ্গে আনা স্যামন মাছের টিন খুলি আর পাউরুটির উপর পুরু করে টিনের মাখন লাগিয়ে কয়েক স্লাইস পাউরুটি আর স্যামন মাছ খেয়ে নিই। পাউরুটি কিছুটা শুকনো হয়ে গেলেও মাখন মাখাতে খিদের মুখে খেতে ভালোই লাগে। সঙ্গে আনা প্রিমুস স্টোভে জল গরম করে কয়েক কাপ চা খাই। আরও এক পাত্র চা তৈরি করে ফ্লাস্কে ভরে নিয়ে আর একটা রাত কাটানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিই। তারপর এই সব কাজকর্ম শেষ করে মোড়লের গ্রামে ফিরে আসি। সৌভাগ্যবশত দিনটা গত রাতের মতো গরম থাকায় ওভারকোটের আর প্রয়োজন পড়ে না। মোড়লকে সঙ্গে নিয়ে যে গ্রামে ছাগল পাওয়া যায় সেই গ্রামে যাই। বেশ কয়েকটা ছাগল দেখে একটাকে বাছাই করি। বলা বাহুল্য, বেশ কিছুক্ষণ দরাদরি করতে হয়। ছাগলটা মাঝারি বয়সের এবং মনে হয় গলা ফাটিয়ে চিৎকার করতেও সক্ষম। বেলা প্রায় 3:30 নাগাদ যাত্রা করি। গত রাত্রে যে ল্যান্টানা ঝোপের ভেতরটায় বসেছিলাম সেই ঝোপটার উদ্দেশ্যে। সত্যি বলতে কি, তাড়াহুড়ো করার তো কিছু নেই। জায়গাটার নির্বাচন তো গত রাতে করে ফেলেছি। মাচান টাচান বাঁধারও কোনো ঝামেলা নেই। বিকেল 5টার সময় আমি ঝোপে ঢুকে বসলে সঙ্গীরা ছাগলটাকে আগের রাতের মতন খোঁটায় বেঁধে গ্রামে ফিরে যায়। লোকগুলো চোখের আড়াল হতেই ছাগলটা পরিত্রাহী স্বরে চিৎকার করতে শুরু করে। ক্রমাগত চিৎকার করেই থাকে। নিঃশব্দে ছাগলটাকে অভিনন্দন জানাই যে এবারে টোপ নির্বাচনে আমি ভুল করিনি। জঙ্গলে ধীরে ধীরে সন্ধ্যা নামে, অন্ধকার হয়ে আসে, যেন গাছের পাতা আর ডাল থেকে পুঞ্জ পুঞ্জ অন্ধকার মাটিতে ঝোপঝাড়ের ওপর ঝরে পড়ছে। আমি গত রাতের মতো ল্যান্টানার ঝোপের মধ্যে আস্তানা নিই। ছাগলটা এক নাগাড়ে চিৎকার করে চলেছে। আমি ধৈর্য ধরে চিতারটা আসার অপেক্ষা করি। ঘড়ির কাঁটা জায়গা বদল করে। পুরো 1 ঘন্টা কেটে যায়। তারপরেই খুব অস্পষ্ট খসখসে একটা শব্দ শুনি শুকনো জমা পাতাগুলোর ওপর থেকে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দেয় যে চিতাটা এসেছে, অর্থাৎ চরম মুহূর্ত উপস্থিত। চিতাটাকে স্পষ্ট দেখতে না পেলে টর্চ জ্বালানো উচিত হবে না। যদি জ্বালাই নিশ্চিত জানোয়ারটা পালাবে। আবার টর্চ জ্বালাতে দেরি হলে জানোয়ারটা আমার অস্তিত্ব টের পেয়ে গিয়ে আমাকেই আক্রমণ করে বসবে অথবা পালিয়েও যেতে পারে। সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে বসে থাকি। তারপর
একটা হালকা শব্দ শুনি। মনে হয় চিতাটা আমায় দেখতে পেয়েছে। জানোয়ারটা নিজেকে পেছন দিকে গুটিয়ে নেয়। চাপা গলায় গর্জন শুনে আক্রমণ করার পূর্ব মুহূর্ত বলে মনে হয়। দাঁত মুখ খিচনো হিস হিস একটা শব্দ বের হয় মুখ দিয়ে। যা কিছু করার এখনই করতে হবে, অথবা সুযোগটা চিরকালের জন্য হারিয়ে যাবে। আমার বুড়ো আঙুলটা অবচেতন মনেই টর্চের বোতামে চলে যায়। দুটো লালাবু সাদা চোখের মাঝখানে আলোর রশ্মি পড়ে। চিতাটার মুখ আর বুক স্পষ্ট দেখতে পাচ্ছি, খুব বেশি হলে ফুট 10 দূরে। সঙ্গে সঙ্গে জানোয়ারটার গলা লক্ষ্য করে উইনচেস্টার রাইফেলের ট্রিগার দিই টিপে। চিতাটা যেন একটু এগিয়ে আসে, তারপর পেছনের পা দুটোর ওপর ভর দিয়ে পিছিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার রাইফেলের দ্বিতীয় কার্তুজটা জানোয়ারটার বুকে গিয়ে বেঁধে। পিছন দিকে উল্টে পড়ে গিয়ে ঝোপের মধ্যে কয়েক সেকেন্ড হাত পা ছড়ে জানোয়ারটা। এরপরই চিতাটার গলা দিয়ে ঘর ঘর শব্দ বের হয়। মরার আগে জানোয়ারদের গলা দিয়ে এই রকম শব্দ বের হয়ে থাকে। তারপর সব কিছু নিস্তব্ধ, নিশ্চুপ। ঝোপ ছেড়ে বেরোতে সতর্কতা হিসেবে আরো আধ ঘন্টা সময় নিই। যদিও নিশ্চিত জানি চিতাটা মৃত, সুতরাং বিপদের ভয় নেই, তবুও সাবধানতা অবলম্বন করি। তারপর রাইফেলটাকে বুকের ওপর উঁচিয়ে ধরে ঝোপের বাইরে এসে ছাগলটার কাছে দাঁড়াই। প্রথমে ভাবি এটা দড়ি কেটে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে যাই। তারপর মনে হয় যে চিতাটাকে গুলি করে মেরেছি সেটা মানুষ খেকো না হয়ে সাধারণ চিতাও হতে পারে। আর তাই যদি হয়, তবে মোড়লের গ্রামে এই ঘন অন্ধকারে ফেরার সময় আমার যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার। ছাগলটাকে সঙ্গে নিলে সেই মনোযোগ চিড় খেতে বাধ্য, কারণ কিছুটা হলেও মন সেদিকে থাকবে। সুতরাং ছাগলটাকে সেই অবস্থাতে রেখেই আমি মোড়লের গ্রামের উদ্দেশ্যে যাত্রা করি। সতর্কতার সঙ্গে ধীরে ধীরে রাস্তা হাঁটি। গ্রামের লোকেরা কিন্তু তখনও জেগে বসেছিল, এবং আমি যেতেই সবাই আমাকে ঘিরে ধরে। ওদের পুরো ব্যাপারটা খুলে বলি। তারপর আমি আমার কুটিয়াতে যাই, যাতে বাকি রাতটা নিটোল ঘুমে কাটাতে পারি। পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি চিতাটা ওখানেই মরে পড়ে আছে। বৃদ্ধ পুরুষ চিতা, অস্থি চর্মসার, গায়ের লোমের রঙও বিবর্ণ হয়ে গেছে। মানুষ খেকো হওয়ার প্রতিটি কারণ জানোয়ারটার মধ্যে বর্তমান। বৃদ্ধ বয়সের জন্য দাঁত ক্ষয়ে গেছে। থাবাগুলো অন্যান্য জন্তু জানোয়ারের সঙ্গে ঝগড়া করা এবং মারামারি করার দরুন অকেজো হয়ে গেছে। এক কথায় জরাজীর্ণ অবস্থা চিতাটার। তবে সময় একমাত্র বলতে পারবে যে আমি সত্যিকারের মানুষ খেকোটাকেই মারতে পেরেছি কিনা। দুপুরের দিকে আমি চিতাবাঘটার কাঁচা চামড়া সহ পাহাড় থেকে নেমে আসি। বহু বছর আগের ঘটনা এটা, কিন্তু এই চিতাটা শিকার করার পরে এলাগিরি অথবা জাভাদি রেঞ্জে অন্তত চিতার থাবায় আর কোনো মানুষ প্রাণ হারায়নি। তাতেই আমি নিশ্চিত যে সেই রাত্রে আমি নির্দিষ্ট মানুষ খেকোটাকেই শিকার করেছিলাম। বন্ধুরা, একটা অনুরোধ জানাচ্ছি, যদি এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রিপশন হলে আর কিছু না, আমাদের অনেক সাপোর্ট হয়। আপনাদের সাপোর্টের আশাতেই এই অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দেবেন, আর যদি শেয়ার করেন তাহলে তো আমাদের চেষ্টা সার্থক।